আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইলেকট্রিক্যাল মেইনটেন্যান্স ওয়ার্ক এক এসএসসি ও দাখিল ভোকেশনাল সিলেবাসের ধারাবাহিক টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। আজকে আমরা দ্বাদশ অধ্যায় সিরিজ প্যারালাল মিশ্র সার্কিটটি বিশ্লেষণ করব। এই অধ্যায়ে আমরা যে বিষয়গুলো দেখব সেগুলো হলো সিরিজ প্যারালাল মিশ্র সার্কিটের সংজ্ঞা, সিরিজ প্যারালাল মিশ্র সার্কিটের চিত্র কিভাবে তৈরি করতে হয়, সিরিজ প্যারালাল সার্কিটের মোট রেজিস্ট্যান্স কিভাবে নির্ণয় করতে হয়, সিরিজ প্যারালাল সার্কিটের মোট কারেন্ট কিভাবে নির্ণয় করতে হয়, সিরিজ প্যারালাল সার্কিটের বিভিন্ন অংশের কারেন্ট কিভাবে নির্ণয় করতে হয়, সিরিজ প্যারালাল সার্কিটের বিভিন্ন অংশের ভোল্টেজ কিভাবে নির্ণয় করতে হয় এবং সিরিজ প্যারালাল সার্কিট সংক্রান্ত সমস্যা ও সমাধানগুলো আমরা দেখব। তাহলে চলে যাই মূল ভিডিওতে। দ্বাদশ অধ্যায় সিরিজ প্যারালাল সার্কিটের টিউটোরিয়ালটি দেখার আগে প্রথমেই এর পূর্ববর্তী ভিডিওগুলো যেমন বৈদ্যুতিক সার্কিট, সিরিজ সার্কিট এবং প্যারালাল সার্কিট এই তিনটি টিউটোরিয়াল আগে দেখে আসলে আপনার জন্য এই অধ্যায়টি খুবই সহজ হয়ে যাবে। যদি পূর্ববর্তী ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে অবশ্যই পূর্ববর্তী ভিডিওগুলো দেখে আসুন। পূর্ববর্তী ভিডিওর লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তাহলে আমরা প্রথমেই দেখব সিরিজ প্যারালাল মিশ্র সার্কিটের সংজ্ঞা বা সিরিজ প্যারালাল মিশ্র সার্কিট কি। যখন কোনো সার্কিটে কিছু উপাদান সিরিজে এবং কিছু উপাদান প্যারালালে সংযোগ করা হয় তখন তাকে সিরিজ প্যারালাল মিশ্র সার্কিট বলে। অর্থাৎ কিছু অংশকে সিরিজে সংযুক্ত থাকবে এবং কিছু অংশকে প্যারালালে সংযুক্ত থাকবে। সিরিজে কিভাবে সংযোগ করা হয় এবং প্যারালালে কিভাবে সংযোগ করা হয় সেগুলো আমরা পূর্ববর্তী ভিডিওগুলোতে বিশ্লেষণ করেছি। তাই পূর্ববর্তী ভিডিওগুলো দেখে আসলে এই অধ্যায়টি খুবই সহজ মনে হবে। সিরিজ প্যারালাল মিশ্র সার্কিট নিম্নলিখিত উপায়ে গঠিত হয়। এখানে তিনটি উপায়ের কথা দেওয়া আছে। প্রথমটা দেওয়া আছে যে দুই বা ততোধিক লোড প্যারালালে সংযোগ করে উক্ত প্যারালাল ইউনিটকে সিরিজে সংযোগ করে। অর্থাৎ দুই বা ততোধিক লোডকে যদি আমি প্রথমে প্যারালালে সংযোগ করি, ওই প্যারালাল ইউনিটকে যদি আমি আবার সিরিজে সংযোগের সাথে সংযোগ করি তাহলে এইভাবে আমরা মিশ্র সার্কিট তৈরি করতে পারি। অথবা দুই বা ততোধিক লোড সিরিজে সংযোগ করে উক্ত সিরিজ ইউনিটকে প্যারালালে সংযোগ করে। প্রথমতে বলছিল যে দুই বা ততোধিক লোড প্যারালালে সংযোগ করে এবং দ্বিতীয়তে বলছে যে দুই বা ততোধিক লোড সিরিজে সংযোগ করে ওই সিরিজ ইউনিটকে যদি আমি আবার প্যারালালের সাথে সংযোগ করি তাহলে এইভাবে সিরিজ প্যারালাল মিশ্র সার্কিট তৈরি করা যেতে পারে। আর ৩ নাম্বার বলছে যে উপরের যে কোনো দুইটার সমন্বয়ে এই সিরিজ প্যারালাল মিশ্র সার্কিট তৈরি করা যায়। আমরা যদি একটু স্লাইডের মাধ্যমে দেখি, প্রথমেই হলো সিরিজ প্যারালাল মিশ্র সার্কিটের সংজ্ঞা। এই সংজ্ঞাটা আমরা একটু আগেও দেখেছি যে যখন কোনো সার্কিটের কিছু অংশ বা উপাদান সিরিজে এবং কিছু উপাদান প্যারালালে সংযোগ করা হয় তখন তাকে সিরিজ প্যারালাল মিশ্র সার্কিট বলে। অর্থাৎ কিছু অংশ সিরিজে এবং কিছু অংশ প্যারালালে সংযোগ করলে ওই সার্কিটকে সিরিজ প্যারালাল মিশ্র সার্কিট বলা হয়। সিরিজ প্যারালাল মিশ্র সার্কিট গঠন করার তিনটি উপায় আছে। প্রথম উপায় হলো দুই বা ততোধিক লোড প্যারালালে সংযোগ করে। অর্থাৎ দুই বা ততোধিক লোড আমি প্যারালালে সংযোগ করে এই প্যারালাল সংযোগ ইউনিটকে যদি আমি সিরিজে সংযোগ করি তাহলে এইভাবে সিরিজ প্যারালাল মিশ্র সার্কিট তৈরি করা যায়। দ্বিতীয় হলো দুই বা ততোধিক লোড সিরিজে সংযোগ করে উক্ত সিরিজ ইউনিটকে যদি আবার প্যারালালের সাথে সংযোগ করি তাহলে এইভাবে আবার সিরিজ প্যারালাল মিশ্র সার্কিট তৈরি করা যায়। ৩ নাম্বার হলো ক ও খ, অর্থাৎ উপরে এই দুইটার সমন্বয়ে কি সার্কিট গঠন করা যায়। আমরা যদি একটু সার্কিট দেখি তাহলে দেখতে অনেকটা এরকম, যে দেখা যাচ্ছে কি R1 এবং R2 কি প্রথমে প্যারালাল সংযোগ করা হয়েছে এবং R3 কি এই R1 R2 প্যারালাল সংযোগকৃত সার্কিটের সাথে আবার প্যারালালে আছে। এই প্যারালাল যে সংযোগ করা হয়েছে এটাকে বলতেছে কি প্যারালাল ইউনিট, যেটা আমরা এই ক এর মাধ্যমে পাইছিলাম যে দুই বা ততোধিক লোড প্যারালাল সংযোগ করে উক্ত প্যারালাল ইউনিটকে সিরিজে সংযোগ। অর্থাৎ এই যে R1 R2 R3 এটা কি প্যারালাল ইউনিট, এই প্যারালাল ইউনিটকে কি এই R4 এর সাথে কি সিরিজে সংযোগ করা হয়েছে। এইভাবে কি সিরিজ প্যারালাল মেসো সার্কিট তৈরি করা হয়েছে।
এখন আমরা দেখব সিরিজ প্যারালাল সার্কিটের মোট রেজিস্ট্যান্স বা সমতুল্য রেজিস্ট্যান্স কিভাবে নির্ণয় করতে হয়। প্রথমেই আমরা সার্কিটটি একটু বিশ্লেষণ করি। এই সার্কিট থেকে দেখা যাচ্ছে যে সার্কিটের মোট কারেন্ট এই বিন্দুতে আসছে। এই বিন্দুতে যে মোট কারেন্ট আছে এটা R1 এর মধ্য দিয়ে গেছে। গিয়ে যে বি বিন্দুতে আসছে, এই বি বিন্দুতে গিয়ে এই মোট কারেন্টটা কি ভাগ হয়ে গেছে R2 এবং R3 তে। যেহেতু কারেন্ট R2 এবং R3 তে ভাগ হয়েছে, তার মানে কি R2 এবং R3 কি প্যারালাল সংযোগ আছে। আমরা পূর্ববর্তী ভিডিওতে প্যারালাল সার্কিট নিয়ে যখন আলোচনা করেছিলাম, তখন আমরা দেখেছিলাম যে প্যারালাল সার্কিটে কি কারেন্ট বিভক্ত হয়। যেহেতু R2 এবং R3 তে কারেন্ট বিভক্ত হয়েছে, তাহলে কি R2 এবং R3 প্যারালালে সংযুক্ত আছে। কার সাথে? R1 এর সাথে। কারণ কি R1 এর মধ্য দিয়ে কি সার্কিটের মোট কারেন্টই গেছে। কারণ হলো সিরিজে কারেন্ট বিভক্ত হয় না, প্যারালালে কারেন্ট বিভক্ত হয়। যদি কারেন্ট বিভক্ত হয় তাহলে প্যারালাল, আর যদি কারেন্ট বিভক্ত না হয় তাহলে কি সিরিজ। তাহলে আমরা দেখতেছি যে R2 এবং R3 কি প্যারালালে আছে কার সাথে? R1 এর সাথে। এরপরে এই বিভক্ত কারেন্ট যখন সি বিন্দুতে আসলো, তখন কি আবার সেই মোট সার্কিটের কারেন্ট পাওয়া গেল। এই মোট কারেন্টটা কি আবার R4 এর মধ্য দিয়ে গেছে। যেহেতু R4 এর মধ্য দিয়ে মোট কারেন্টই গেছে, তাহলে কি R4 কি সিরিজে সংযুক্ত আছে। এই কারেন্টটা যখন আবার ডি বিন্দুতে আসলো, তখন কি আরো দুইটা পথ পাইলো R5 এবং R6 এর জন্য। এই মোট কারেন্টটাই কি R5 এবং R6 এর মধ্য দিয়ে বিভক্ত হয়ে গেছে। যেহেতু বিভক্ত হয়েছে কারেন্ট, তাহলে আমরা বলতে পারি R5 এবং R6 কি প্যারালালে সংযুক্ত আছে। এই বিভক্ত কারেন্ট ই বিন্দুতে গিয়ে কি আবার সার্কিটের মোট কারেন্ট পাওয়া গেছে। তাহলে সার্কিট বিশ্লেষণ থেকে দেখা যাচ্ছে যে R2 R3 প্যারালাল, R5 R6 প্যারালাল, R1 এবং R4 কি সিরিজে আছে। যেহেতু আমরা প্যারালাল অংশ বিভক্ত করে ফেলেছি, মানে চিহ্নিত করে ফেলেছি, তাহলে আমরা প্রথমেই কি করব? এই প্যারালাল অংশগুলোর সমতুল্য রেজিস্ট্যান্স বের করব। তাহলে কি পুরো সার্কিটটি কি হয়ে যাবে? সিরিজে সংযুক্ত হয়ে যাবে। তখন এই দুইটাকে যদি আমরা সমতুল্য রেজিস্ট্যান্স বের করে একটা চিন্তা করি, আর এই 5 আর 6 কে যদি প্যারালাল সংযুক্ত সমতুল্য রেজিস্ট্যান্স বের করে একটা চিন্তা করি, তাহলে কি চারটাই কি সিরিজে সংযুক্ত হয়ে যাবে। তখন কি আমরা পুরো সার্কিটের সমতুল্য রেজিস্ট্যান্সটা পেয়ে যাব। সেটা আমরা একটু দেখি। প্রথমেই আমরা কি দেখব যে বি এবং সি, এই বি এবং সি কি প্যারালাল সংযুক্ত আছে। তাহলে প্যারালাল শাখা কি R2 এবং R3 এর সমতুল্য রেজিস্ট্যান্স কি হবে? আমরা ধরলাম যে সমতুল্য রেজিস্ট্যান্স 2 3। যেহেতু R2 এবং R3 এর সমতুল্য রেজিস্ট্যান্স বের করব প্যারালালের, তাই আমরা 2 3 ধরে নিলাম। যেহেতু একটা চিহ্নিত করতে হবে সমতুল্য রেজিস্ট্যান্সকে, তাহলে আমরা 2 3 ধরে নিলাম, যেহেতু বুঝতে সুবিধা হয়। ঠিক আছে? যেহেতু 2 এবং 3 এর প্যারালাল, তাই আমরা 2 3 ধরে নিলাম প্যারালাল এর সমতুল্য রেজিস্ট্যান্স। তাহলে প্যারালালের সংযুক্ত সমতুল্য রেজিস্ট্যান্স বের করার সূত্র আমরা জানি যে 1 বাই আকারে বসে। তাহলে 1 বাই R23 এটা হলো সমতুল্য রেজিস্ট্যান্স। তাহলে কি হবে? সমান 1 বাই R2 প্লাস 1 বাই R3। এটাকে আমরা কি লসাগু ফরম্যাটে বসাবো। লসাগু ফরম্যাটে বসাইলে দেখতে অনেকটা এরকমই হবে। লসাগু ফরম্যাটে কিভাবে বসায় তা আমরা প্রিভিয়াস ভিডিওতে বিশ্লেষণ করেছি। যদি প্রিভিয়াস ভিডিও না দেখে থাকেন, তাহলে অবশ্যই প্রিভিয়াস ভিডিওটা দেখে নেবেন। তাহলে লসাগু ফরম্যাটে আমরা বসায় ফেলছি। যেহেতু এটা 1 বাই আকারে আছে, আমাদের সমতুল্য রেজিস্ট্যান্স কি 1 বাই আকারে বসবে না, প্রকৃত হিসেবে বসবে। প্রকৃত হিসেবে বসলে কি হবে? উল্টিয়ে যাবে। 1 বাই R23 কে যদি উল্টিয়ে দিই, তাহলে কি শুধু R23 থাকবে। কারণ কি নিচে 1 আছে, যেটা দেখাইতে হয় না। আর এই লসাগু ফরম্যাটটাকে যদি আমরা উল্টিয়ে দেই, তাহলে R2 এবং R3 এটা উপরে আসবে এবং R2 প্লাস R3 এটা কি নিচে চলে আসবে। তাহলে এই R2 এবং R3 প্যারালাল অংশের সমতুল্য রেজিস্ট্যান্স কি এইটা। এখন আমরা R5 এবং R6 এরটা দেখব। তাহলে ডিই অংশে প্যারালাল শাখা R5 এবং R6 এর সমতুল্য রেজিস্ট্যান্স ঠিক আগের মতো করে আমরা বের করব। সেই সমতুল্য রেজিস্ট্যান্সের একটা নাম দিলাম, সেটা কি 5 6। যেহেতু R5 এবং R6 এর সমতুল্য রেজিস্ট্যান্স, ঠিক আগের মতো করে আমরা কি সেই 1 বাই R56 দিলাম। তাহলে এর প্যারালাল সূত্র কি হবে? 1 বাই R5 প্লাস 1 বাই R6। এটাকেও আমরা কি লসাগু আকারে বসাবো। লসাগু আকারে বসাইলে দেখতে এরকম হবে। যেহেতু এটা 1 বাই আকারে আছে, সেহেতু কি আমরা
এটাকে প্রকৃত হিসেবে নিতে গেলে কি উল্টিয়ে দিতে হবে, ঠিক আগের মতো করে উল্টিয়ে দিলে দেখা যাবে কি R5 6 থাকতেছে সমান কি এই অংশটাকে যদি আমরা উল্টিয়ে দিই তাহলে কি R5 ইন্টু R6 উপরে চলে আসবে এবং R5 প্লাস R6 কি নিচে চলে আসবে। তাহলে R2 R3 এর সমতুল্য রেজিস্ট্যান্স R23 এবং R5 এবং R6 এর সমতুল্য রেজিস্ট্যান্স কি R56। যদি এই সার্কিটটা এখন আমরা পরিবর্তন করি, প্যারালাল সার্কিটের সমতুল্য রেজিস্ট্যান্স আকারে বসাই, তাহলে দেখতে অনেকটা কি এইরকম হবে, যেখানে কি বি বিন্দুর পরে সমতুল্য রেজিস্ট্যান্স দাঁড়াচ্ছে কি R23 এবং ডি বিন্দুর পরে সমতুল্য রেজিস্ট্যান্স কি দাঁড়াচ্ছে R56। তাহলে সার্কিটটি এখন কি সম্পূর্ণটাই কি একটা সিরিজ সার্কিটে সংযুক্ত হয়ে গেছে, কারণ কি প্যারালাল অংশকে আমরা সমতুল্য রেজিস্ট্যান্স করে কি দুইটা রেজিস্ট্যান্সকে একটা রেজিস্ট্যান্সে পরিণত করেছি। ঠিক একইভাবে 5 এবং 6 প্যারালাল অংশকেও সমতুল্য করে দুইটা রেজিস্ট্যান্সকে কি একটা রেজিস্ট্যান্সে পরিণত করেছি। তাহলে এখন আমাদের এই সার্কিটের সমতুল্য রেজিস্ট্যান্স বের করলেই কি আমরা সিরিজ প্যারালাল সার্কিটের মোট রেজিস্ট্যান্স বা সমতুল্য রেজিস্ট্যান্স নির্ণয় করতে পারবো। যেহেতু আমাদের কি প্যারালাল অংশের কাজ শেষ, এখন আমরা দেখব যে সার্কিটের মোট সমতুল্য রেজিস্ট্যান্স কত হবে। তাহলে সার্কিটের মোট সমতুল্য রেজিস্ট্যান্স কে আমরা ধরলাম RT সমান সমান কি R1 প্লাস কি R23 প্লাস কি R4 এবং প্লাস R56। যেহেতু সিরিজ সার্কিট সেহেতু কি সবগুলোই কি যোগ আকারে বসবে। আমরা যখন গাণিতিক সমস্যার সমাধান করব ঠিক এইভাবে যদি আমরা ভেঙে ভেঙে করি তাহলে কি আমাদের ম্যাথমেটিক্যাল সমস্যায় কোনো ধরনের সমস্যা সৃষ্টি হবে না বা জটিলতা তৈরি হবে না। আমরা প্রথমে কি প্যারালাল অংশের কাজ শেষ করে ওই দুইটা বা তিনটা প্যারালাল অংশের রেজিস্টরকে কি একটা রেজিস্টরে পরিণত করার চেষ্টা করব। তাহলেই আমরা সহজে সমতুল্য রেজিস্ট্যান্স নির্ণয় করতে পারবো। তাহলে আমাদের সিরিজ প্যারালাল সার্কিটের মোট রেজিস্ট্যান্স নির্ণয় করা বা কিভাবে করতে হয় সেটা আমরা জেনে গেলাম। এখন আমরা দেখব সিরিজ প্যারালাল সার্কিটের মোট কারেন্ট কিভাবে নির্ণয় করতে হয়। বলছে যে সরবরাহকৃত ভোল্টেজকে মোট রেজিস্ট্যান্স দ্বারা ভাগ করলে কি মোট কারেন্ট পাওয়া যায়। এটা আমরা ওহমের সূত্র থেকেও জানি যে I is equal to V by R, অর্থাৎ সরবরাহকৃত ভোল্টেজকে মোট রেজিস্ট্যান্স দ্বারা ভাগ করলে কি কারেন্ট পাওয়া যায়। তাহলে মনে করি যে সরবরাহকৃত কি ভোল্টেজ V এবং মোট রেজিস্ট্যান্স কি RT। প্যারালাল সার্কিটের মোট রেজিস্ট্যান্স RT কিভাবে নির্ণয় করতে হয় সেটা কিন্তু আমরা কিছুক্ষণ আগেই সিরিজ প্যারালাল সার্কিটের সমতুল্য রেজিস্ট্যান্স নির্ণয় করা থেকে পেয়েছিলাম। তাহলে মোট কারেন্ট কি হবে? I is equal to V by RT। প্রথমে কি সিরিজ সার্কিটের মোট সমতুল্য রেজিস্ট্যান্সটাকে আমাদের নির্ণয় করতে হবে। পরে কি সরবরাহ ভোল্টেজকে ওই সমতুল্য রেজিস্ট্যান্স দ্বারা ভাগ করলে কি আমরা মোট কারেন্ট পেয়ে যাব। এই সার্কিটটাই যদি আমরা চিন্তা করি, এই যে RT লাস্টে আমরা যেটা দেখেছিলাম সার্কিট, সেখানে কি চারটা রেজিস্টর কি সিরিজে ছিল। ওই চারটা রেজিস্টরের সিরিজে সমতুল্য রেজিস্ট্যান্স আমরা RT বের করেছিলাম। তাহলে কি সার্কিটে এখন কি একটা রেজিস্টর, সেটা কি RT অর্থাৎ মোট রেজিস্ট্যান্স, এবং সার্কিটের ভোল্টেজ কি ছিল V। তাহলে ওই V কে যদি আমি RT দ্বারা ভাগ করি তাহলে কি সার্কিটের মোট কারেন্ট পাওয়া যাবে, যে যার একক কি অ্যাম্পিয়ার। এখন আমরা দেখব সিরিজ প্যারালাল সার্কিটের বিভিন্ন অংশের কারেন্ট কিভাবে নির্ণয় করতে হয়। সরবরাহকৃত ভোল্টেজকে সিরিজ প্যারালাল সার্কিটের মোট রেজিস্ট্যান্স দ্বারা ভাগ করলে কি মোট কারেন্ট পাওয়া যায়, সেটা কিন্তু আমরা একটু আগেও দেখেছি। অর্থাৎ মোট কারেন্ট হবে কি I is equal to V by RT। RT হচ্ছে কি সিরিজ প্যারালাল সার্কিটের মোট সমতুল্য রেজিস্ট্যান্স এবং V হচ্ছে সার্কিটের সাপ্লাই ভোল্টেজ। তাহলে এখানে যে সার্কিটটি দেওয়া আছে, এই সার্কিট থেকে দেখা যাচ্ছে যে এটা হলো আমাদের সাপ্লাই ভোল্টেজ V, এখান দিয়ে মোট কারেন্ট হলো I। এই আইটা কি এই R3 দিয়ে এই সাপ্লাই কারেন্টটাই যাচ্ছে, গিয়ে কি হলো এই যে R1 এবং R2 এই দুই জায়গায় কি এই আইটা কি বিভক্ত হয়ে গেল, সেটা R1 এর জন্য হলো I1 এবং R2 এর জন্য হয়েছে কি I2। যেহেতু কি কারেন্ট বিভক্ত হয়ে গেছে সেহেতু কি R1 এবং R2 কিতে আছে, প্যারালালে আছে। আমরা জানি যে প্যারালালের ক্ষেত্রে ভোল্টেজ বিভক্ত হয় না, যেহেতু সিরিজ অংশ একটা আছে R3, সেহেতু প্যারালাল অংশের ভোল্টেজকে আমরা ভিপি ধরে নিই, অর্থাৎ প্যারালাল ভোল্টেজ। প্যারালাল ভোল্টেজ ভিপি যদি আমরা পেয়ে যাই তাহলে R1 এবং R2 এর ভোল্টেজ কি এই ভিপি হবে। এই ভিটা কিন্তু হবে না, কারণ কি এই যে সিরিজের অংশটুকু আমাদের এখানে রয়েছে, কারণ কি সিরিজে ভোল্টেজ বিভক্ত হয়। এই R3 দিয়ে ভোল্টেজ বিভক্ত হওয়ার পরে যে বাদ বাকি ভোল্টেজ থাকবে সেটাই কি এই R1 এবং R2 দিয়ে প্রবাহিত হবে।
এখানে বলছে যে সিরিজ প্যারালাল সার্কিটের প্যারালাল অংশের ভোল্টেজ মোট কারেন্ট এবং সমতুল্য রেজিস্ট্যান্সের গুণফলের সমান। অর্থাৎ এই ভিপি অর্থাৎ প্যারালাল ভোল্টেজ হবে কি এই সাপ্লাই কারেন্ট ইনটু আর ইকিউ অর্থাৎ ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। এটা কোন অংশের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স? এই প্যারালাল অংশের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অর্থাৎ আর1 এবং আর2 যেহেতু প্যারালালে আছে, এই প্যারালাল অংশের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হচ্ছে আর ইকিউ। তাহলে দেখা যাচ্ছে যে আর ইকিউ দ্বারা বলতেছে প্যারালাল অংশের সমতুল্য রেজিস্ট্যান্স। ভিপি হলো প্যারালাল অংশের ভোল্টেজ। আর3 এর মধ্য দিয়ে মোট কারেন্ট প্রবাহিত হবে। আর3 এর মধ্য দিয়ে কি মোট কারেন্ট প্রবাহিত হবে, কারণ কি আর3টা কিতে আছে? এই প্যারালাল অংশের সাথে কি আছে? সিরিজে সংযুক্ত আছে। তাহলে যদি আমরা ভিপি পেয়ে যাই অর্থাৎ প্যারালাল অংশের ভোল্টেজ পেয়ে যাই, তাহলে কি আর1 এবং আর2 এর মধ্য দিয়ে কারেন্ট সহজেই আমরা বের করতে পারবো। যেমন আর2 এর কারেন্ট যদি আমরা i2 ধরি, তাহলে i কি ভি বাই আর। এখানে ভি হচ্ছে এই প্যারালাল অংশের ভোল্টেজ বাই আর2 এবং আর1 এর কারেন্ট হচ্ছে ভি বাই আর। ভি হচ্ছে এখানে প্যারালাল অংশের ভোল্টেজ এবং কি i1 এর ক্ষেত্রে কি আর1। তাহলে আমরা i1 এবং i2 কিভাবে নির্ণয় করতে হয় প্যারালাল অংশের ক্ষেত্রে সেটা আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা এখন সার্কিটের মোট কারেন্টটা কিভাবে নির্ণয় করব? সার্কিটের মোট কারেন্ট আবার নির্ণয় করা যায় কি এই যে বিভক্ত দুইটা কারেন্ট আছে এদের কি যোগফল। এর আগেও আমরা দেখেছিলাম যে প্যারালাল সার্কিট বিশ্লেষণের ক্ষেত্রে যে যতগুলো রেজিস্টর প্যারালালে সংযুক্ত থাকে তাদের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্টের যোগফলই হবে কি ওই প্যারালাল সার্কিটের মোট কারেন্ট। তাহলে এখানে বিভক্ত কারেন্ট হচ্ছে কি i1 এবং i2, এদের যোগফলই হচ্ছে কি আমাদের সার্কিটের মোট কারেন্ট। এখন দেখবো সিরিজ প্যারালাল সার্কিটের বিভিন্ন অংশের ভোল্টেজ নির্ণয়। এর আগে আমরা দেখেছি যে সিরিজ প্যারালাল সার্কিটের বিভিন্ন অংশের কারেন্ট নির্ণয় কিভাবে করতে হয়, এখন আমরা দেখবো ভোল্টেজ কিভাবে নির্ণয় করতে হয়। ঠিক আগের সার্কিটটাই এখানে দেওয়া হয়েছে। সাপ্লাই ভোল্টেজ এর সাথে আর3 হচ্ছে সিরিজে সংযুক্ত আছে এবং আর1 এবং আর2 কি প্যারালালে সংযুক্ত আছে। প্যারালাল অংশের ভোল্টেজ ধরা হয়েছে ভিপি এবং আর3 এর ভোল্টেজ কি আমরা ধরলাম ভি3। তাহলে এই ভি3 কিভাবে নির্ণয় করব আর ভিপি কিভাবে নির্ণয় করব সেটা আমরা দেখি। বলছে সিরিজ প্যারালাল সার্কিটের সরবরাহ ভোল্টেজ হতে সিরিজ রেজিস্ট্যান্সের জন্য ঘাটতি ভোল্টেজ বিয়োগ করলে প্যারালাল অংশে প্রাপ্ত ভোল্টেজ পাওয়া যাবে। এখানে মোট ভোল্টেজ হচ্ছে ভি এবং আর3 এর ভোল্টেজ হচ্ছে ভি3 এবং প্যারালাল অংশের ভোল্টেজ হচ্ছে কি ভিপি। আমাদের এই তিনটার যে কোনো দুইটা যদি জানা থাকে তাহলে অন্যটা কি পাওয়া সম্ভব। কারণ হচ্ছে এই সাপ্লাই ভোল্টেজ সমান সমান এই সিরিজ রেজিস্টরের ভোল্টেজ প্লাস হচ্ছে কি প্যারালাল অংশের ভোল্টেজ অর্থাৎ ভি3 প্লাস কি ভিপি। তো আমরা যদি ভিপি বের করতে যাই তাহলে মোট ভোল্টেজ হতে এই সিরিজের অংশটুকুর যে ভোল্টেজ সেটা যদি বাদ দেওয়া হয় তাহলে কি এই ভিপিটা পাবো। ঠিক এই কথাটাই এখানে লিখছে যে ভিপি সমান সমান ভি মাইনাস ভি3। ভি হচ্ছে সার্কিটের মোট ভোল্টেজ এবং ভি3 হচ্ছে এই আর3 অংশের ভোল্টেজ। তাহলে এই সাপ্লাই ভোল্টেজ হতে এই সিরিজের অংশটুকু অর্থাৎ আর3 এর ভোল্টেজ ভি3 যদি বাদ দেওয়া হয় তাহলে কি আমরা প্যারালাল অংশের ভোল্টেজ ভিপি পাবো। প্যারালাল রেজিস্ট্যান্স আর1 এবং আর2 এর দুই প্রান্তে একই ভোল্টেজ ভিপি পাওয়া যায়। অর্থাৎ বলছে যে আর1 এবং আর2 এর মধ্য দিয়ে ভোল্টেজ কি এক। এটাও কিন্তু আমরা প্যারালাল সার্কিটের বৈশিষ্ট্য থেকেই জেনেছিলাম যে প্যারালাল সার্কিটে ভোল্টেজ বিভক্ত হয় না। যেহেতু প্যারালাল সার্কিট কি আর1 এবং আর2 এর ভোল্টেজ হচ্ছে ভিপি, তার মানে আর1 এবং আর2 এর মধ্য দিয়ে ভোল্টেজ কি ভিপি যাবে। এখন আমরা দেখব ভি3 কিভাবে আমরা নির্ণয় করব। ভিপি কিন্তু আমাদের হয়ে গেছে। যদি আমরা ভি3 এবং ভি জানি তাহলে সিরিজ রেজিস্ট্যান্সের জন্য ঘাটতি ভোল্টেজ ভি3। ভি3 সমান সমান আমরা জানি কি কারেন্ট এবং সিরিজ রেজিস্ট্যান্স অর্থাৎ ভি ইজ ইকুয়াল টু কি আই আর। যদি আমরা সার্কিটের মোট কারেন্ট জানি এবং এই সিরিজ অংশের রেজিস্ট্যান্স আর3 এর মান জানি তাহলে ভি3 কিন্তু আমরা সহজেই নির্ণয় করতে পারি। অর্থাৎ ভি3 সমান সমান কি আই ইন্টু আর3 এটা আমরা লিখতে পারি। তার মানে ভি3 আমরা পাবো কি কারেন্ট এবং রেজিস্ট্যান্সের গুণফল থেকে। আর ভিপি টা আমরা কিভাবে পাবো সাপ্লাই ভোল্টেজ থেকে। এই ভি3 অংশটুকু যদি আমরা বাদ দেই তাহলে কি আমরা ভিপি টা সহজেই পেয়ে যাব। এখন আমরা দেখব সিরিজ প্যারালাল সার্কিট সংক্রান্ত সমস্যা ও সমাধান অর্থাৎ গাণিতিক সমস্যাগুলো দেখি যেগুলো উদাহরণস্বরূপ দেওয়া আছে। প্রথমটাতে দেওয়া আছে যে 12 ওহমের একটি রেজিস্ট্যান্স
15 ওহম এবং 5 ওহমের সিরিজ শাখার সাথে প্যারালালে যুক্ত করার পর যদি সমগ্র সার্কিটের সাথে একটি 40 ওহম রেজিস্ট্যান্স সিরিজে যুক্ত করা হয় তবে সার্কিটের সমবেত রেজিস্ট্যান্সের মান কত? সমবেত রেজিস্ট্যান্স বলতে মোট রেজিস্ট্যান্স বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কি বোঝায়। আমরা যে কোনো গাণিতিক সমস্যা সমাধানের ক্ষেত্রে প্রশ্নটাকে আগে ভালো করে পড়ব এবং সেই অনুযায়ী সার্কিট তৈরি করব। তাহলে প্রথমেই বলছে 12 ওহমের একটি রেজিস্ট্যান্স, তাহলে প্রথমে আমরা কি একটা দিব 12 ওহমের একটি রেজিস্ট্যান্স যার নাম দিলাম R1। এরপরে বলা হয়েছে 15 ওহম এবং 5 ওহমের সিরিজ শাখার সাথে, তাহলে 15 ওহম এবং 5 ওহমের সিরিজ শাখা, তাহলে 15 ওহমের জন্য একটা রেজিস্টর এবং 5 ওহমের জন্য কি আরেকটা রেজিস্টর কি সিরিজ শাখা, তার মানে সিরিজে সংযোগ করা হয়েছে। অর্থাৎ আমরা দিলাম 15 ওহমের রেজিস্টরের নাম দিলাম R2 এবং 5 ওহম রেজিস্টরের নাম দিলাম কি R3। এই 15 ওহম এবং 5 ওহম এর সিরিজ শাখা, তার মানে কি এই দুইটা কি সিরিজে সংযোগ, তার মানে এইটা হচ্ছে কি সেই সিরিজ শাখা। এই সিরিজ শাখার সাথে কি প্যারালাল যুক্ত করার পর, অর্থাৎ প্যারালাল যুক্ত করতে বলছে, তার মানে কি প্যারালালে আমরা যুক্ত করে দিলাম। এরপর বলছে যে যুক্ত করার পর সার্কিটের সাথে একটি 40 ওহমের রেজিস্ট্যান্স সিরিজে যুক্ত করা হয়েছে। এই পুরোটা অংশের সাথে কি আবার 40 ওহমের রেজিস্ট্যান্স কি সিরিজে যুক্ত করতে বলছে। তাহলে 40 ওহমের একটা রেজিস্ট্যান্স R4 যার নাম দিলাম সেটা কি সিরিজে যুক্ত করে দিলাম। এখন যদি আমরা এইটুকুই কি আমাদের প্রশ্নে বলা হয়েছে, বলছে প্রথমে কি 12 ওহমের একটি রেজিস্ট্যান্স, প্রথমে আমরা কি দিলাম কি 12 ওহমের একটি রেজিস্ট্যান্স যার নাম দিলাম R1। এরপরে বলছে 15 ওহম এবং 5 ওহমের সিরিজ শাখা, তাহলে 15 ওহম এবং 5 ওহমের কি সিরিজ শাখা তৈরি করলাম। এর সাথে কি প্যারালালে যুক্ত কি এই R1, সেটাকে আমরা প্যারালালে যুক্ত করে দিলাম। এই অংশের সাথে আবার বলছি যে 40 ওহমের রেজিস্ট্যান্স কি সিরিজে যুক্ত করা হয়, তাহলে 40 ওহমের একটি রেজিস্ট্যান্স কি আমরা সিরিজে যুক্ত করে দিলাম। সার্কিটটি যদি আমরা এখন ক্লোজ করি দেখতে অনেকটা এইরকমই হবে। এরপর প্রশ্নে বলছে যে তবে সার্কিটের সমবেত রেজিস্ট্যান্সের মান কত, অর্থাৎ সার্কিটের মোট রেজিস্ট্যান্সের মান জানতে চাওয়া হয়েছে। তাহলে এই চিত্র ক থেকে আমরা দেখতেছি কি R2 এবং R3 এই দুইটা কিতে আছে সিরিজে আছে। আমাদের প্রথম লক্ষ্য হচ্ছে এই সিরিজ অংশটুকুকে আগে দুইটা রেজিস্টরকে কি একটা রেজিস্টরে পরিণত করা। তাহলে এই দুইটা রেজিস্টরের সমতুল্য রেজিস্ট্যান্স কি হবে, আমরা ধরলাম 2 3 এর ক্ষেত্রে সমতুল্য রেজিস্ট্যান্স 2 এবং 3 ধরে নিলাম, যেহেতু এটা সিরিজে সংযুক্ত আছে তাহলে কি R2 প্লাস R3 এই সিরিজ অংশটুকুকে কি আমরা একটা রেজিস্টরে পরিণত করব। তাহলে R2 এর মান 15 এবং R3 এর মান 5, যোগ করলে কত হবে 20 ওহম। তার মানে এই দুইটা রেজিস্টরের জায়গায় যদি আমরা একটা রেজিস্টর দেই এবং তার মান যদি 20 দেই তাহলে কিন্তু আমাদের সার্কিটটিকে আর একটু ছোট হয়ে আসবে। ঠিক এই রকম প্রথমে কি আমরা R1 এর মান দিলাম 12 এবং R2 3 যেটা এখানে কি সিরিজে যুক্ত ছিল দুইটা, সেই দুইটাকে কি আমরা একটা রেজিস্টরে নিলাম কি R2 3। এই যে R2 3 সিরিজ অংশটুকুর সমতুল্য রেজিস্ট্যান্স বা মোট রেজিস্ট্যান্স, তাহলে 2 3 এর মান কি 20। তাহলে এই দুইটা কি ছিল আমাদের প্যারালালে ছিল, এই দুটো অংশ কি ছিল প্যারালালে ছিল, প্যারালালে দিয়ে দিলাম। এর সাথে কি ছিল একটা 40 ওহম রেজিস্টর কি সিরিজে যুক্ত ছিল, দিয়ে দিলাম। তাহলে কি সার্কিটটি আমাদের আরেকটু ছোট হয়ে গেল। আমি কিন্তু বলেছিলাম যে সার্কিট আমরা যত ভেঙে ভেঙে তৈরি করব ততই কি আমাদের জন্য সহজ হবে সমাধান করা। তাহলে প্রথমে আমরা কি বের করছি কি সিরিজ অংশটুকুর মোট রেজিস্ট্যান্স বের করে কি একটা রেজিস্টরে পরিণত করলাম। এখন দেখা যাচ্ছে যে এই খ সার্কিট হতে দেখা যাচ্ছে কি এই R2 3 এবং R1 কিতে আছে প্যারালালে আছে আর R4 তো সিরিজে আছে। তার মানে আমাদের এখন লক্ষ্য হচ্ছে এই R2 3 এবং R1 যেটা প্যারালালে আছে এইটাকে কি আমরা সমাধান, অর্থাৎ এই প্যারালাল অংশের সমতুল্য রেজিস্ট্যান্স বের করে কি এই দুইটাকে কি আমরা একটাতে পরিণত করব। তার মানে এই খ চিত্র হতে প্যারালালে যুক্ত যে অংশটুকু আছে তার সমতুল্য রেজিস্ট্যান্স আমরা বের করি। প্যারালালের ক্ষেত্রে আমরা দিলাম আর পি প্যারালাল রেজিস্ট্যান্স। আমি যেটা দিয়েই নাম দিই না কেন তাতে কোনো সমস্যা নেই, জাস্ট আমাকে বোঝাইতে হবে যে এটা দ্বারা এটাই প্রকাশ করা হয়েছে। তা আমি প্যারালালের ক্ষেত্রে দিয়ে দিলাম যে আর পি সমতুল্য রেজিস্ট্যান্স, তাহলে আর পি সমান সমান 1/R1
প্লাস কি 1/r23। এখন যদি আমরা এইটাকে মান বসাই তাহলে কি r1 এর মান কি 12 এবং r23 এর মান কি 20। তাহলে 12 এবং 20 এর লসাগু যদি আমরা করি দেখা যাবে কি প্রথমে 2 দিয়ে করি, 2 দিয়ে করলে 12 কে 6 এবং 20 কে কি 10। আবার 2 দিয়ে করা যায়, 6 কে কি 2 দিয়ে করলে 3 এবং কি 10 কে 2 দিয়ে করলে 5। আমাদের মোটামুটি কি লসাগু শেষ হয়ে গেছে। লসাগুর ফলাফল আসলো কি আমাদের 60। কিভাবে? 2 দুগুণে 4, 3 চেরা 12, 5 12 কি 60। এই রেজাল্ট আসলো আমাদের 60। এখন যদি আমরা লসাগুর মানটা বসিয়ে দিই 60, তাহলে এই 12 দিয়ে 60 কে করলে কত আসবে? 5 আসবে, কারণ কি 5 12 60। এই 5 কে কি আবার কি লবের সাথে গুণ, লব কত 1, তাহলে 5 এ কি 5 প্লাস 20 দিয়ে যদি আমরা 60 কে করি কি 3 20 60, 3 দিয়ে আবার 1 কে যদি গুণ করা হয় তাহলে 3 1 3, তাহলে আমাদের কত আসলো 8/60। এখন যেহেতু এটা 1 বাই আকারে আছে, এটা কি আমরা প্রকৃত অবস্থায় নিতে গেলে কি উল্টিয়ে দেওয়া লাগবে। তাহলে যদি উল্টিয়ে দেই আরপি কে, তাহলে কি শুধু আরপি থাকতেছে, যেহেতু নিচে 1 আছে 1 দেখাইতে হয় না। আর এই 8/60 কে যদি আমরা উল্টিয়ে দিই তাহলে কি 60 উপরে আসবে, নিচে 8 আসবে। এই 60 কে যদি আমরা 8 দিয়ে ভাগ করি তাহলে এই প্যারালাল অংশের সমতুল্য রেজিস্ট্যান্স কি আসবে 7.5 ওহম। তাহলে কিন্তু আমাদের এই প্যারালাল অংশ রেজিস্ট্যান্স কিন্তু আমরা পেয়ে গেলাম। তাহলে দেখা যাচ্ছে যে এখন সার্কিটে দুটি রেজিস্টর আছে, একটা হচ্ছে আরপি এবং আরেকটা হচ্ছে কি আর4। এই দুইটা কি সিরিজে সংযুক্ত আছে। তাহলে আরপি হলো কি 7.5 এবং এর সাথে কি আছে আর4। আর4 কত 40 ওহম। এই দুটো কি আছে সিরিজে সংযুক্ত আছে। তাহলে এটাই হলো আমাদের সেই ফাইনাল সার্কিট। তাহলে চিত্র গ থেকে আমরা দেখতে পারতেছি যে আরপি এবং আর4 এই দুটো কি সিরিজে সংযুক্ত আছে। তাহলে সিরিজে সংযুক্ত ক্ষেত্রে আমরা সার্কিটের মোট রেজিস্ট্যান্স কিভাবে পাবো? মোট রেজিস্ট্যান্স পাবো কি আরপি প্লাস কি আর4। তাহলে আরপি এর মান হচ্ছে কি 7.5 এবং আর4 এর মান কি 40। তাহলে এই দুটাকে যদি আমরা যোগ করি তাহলে কি 47.5 ওহম আসবে এই সার্কিট। তাহলে আমরা এই সার্কিটের মোট রেজিস্ট্যান্স পেয়ে গেলাম কি 47.5 ওহম। এই অঙ্কটা যেভাবে ভেঙে ভেঙে আমরা সমতুল্য রেজিস্ট্যান্স নির্ণয় করেছি, এইভাবেই যদি আমরা প্রতিটি সার্কিটের ক্ষেত্রে ভেঙে ভেঙে নির্ণয় করি তাহলে আমাদের সার্কিট সমাধান কি খুব সহজ হয়ে যাবে। আমাদের বুঝতে সমস্যা হবে না এবং গাণিতিক সমস্যায় কোনো ধরনের সমস্যা ফেস করতে হবে না। 2 নম্বর সমস্যা বলছে যে প্রদর্শিত সার্কিটটিতে, অর্থাৎ এই সার্কিটটা কি আমাদের দেওয়া আছে প্রশ্নে, দিয়ে বলছে কি ক 2.5 অ্যাম্পিয়ারের রেজিস্ট্যান্স কত। অর্থাৎ এই 2.5 অ্যাম্পিয়ার যে এই যে কারেন্ট ডিরেকশন দিয়ে দিয়েছে এবং কারেন্টের মানও দিয়ে দিয়েছে 2.5 অ্যাম্পিয়ার। এই যে কারেন্ট যাচ্ছে এই যে রেজিস্টরের মধ্যে, এই রেজিস্টরের মান কত এবং 20 ওহমের কারেন্ট কত। 20 ওহম বলতে এই রেজিস্টর অর্থাৎ R3 সমান সমান কি 20 ওহম দেওয়া আছে। এই R3 এর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট কত। তাহলে আমাদের প্রথমে বলছে যে প্রদর্শিত সার্কিটে 2.5 অ্যাম্পিয়ারের মধ্য দিয়ে রেজিস্ট্যান্স কত এবং 20 ওহমের মধ্য দিয়ে কারেন্ট কত। তাহলে এটাকে যদি আমরা সমাধান করি, সার্কিটটাকে যদি আমরা আরেকটু বিশ্লেষণ করে দেখি যে R1 10 ওহম দেওয়া আছে, এর সাথে দুটি রেজিস্টর প্যারালালে যুক্ত করা আছে যাদের নাম হচ্ছে R2 এবং R3। R3 এর মান দেওয়া আছে 20 ওহম এবং R2 এর মান দেওয়া নাই, এটাই কি আমাদের চাওয়া হয়েছে। এটা কি প্যারালালে যুক্ত আছে, প্যারালালে যুক্ত করে দিলাম। সার্কিটটি যদি ক্লোজ করি দেখতে এরকমটাই যেটা আমাদের প্রশ্নে দেওয়া আছে, যার ভোল্টেজ দেওয়া আছে কি 100 ভোল্ট সাপ্লাই ভোল্টেজ। আর প্যারালাল অংশের দুটি টার্মিনাল দেওয়া আছে এ এবং বি এবং সার্কিটের মোট কারেন্ট দেওয়া আছে কি 5 অ্যাম্পিয়ার। এই মোট কারেন্টটা কি R1 এর মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে, তাহলে কি R1 টা হচ্ছে কি সিরিজ কানেকশন বা সিরিজ সংযোগ আছে। এই 5 অ্যাম্পিয়ার অর্থাৎ সার্কিটের মোট কারেন্টটি এই বিন্দুতে আসার পরে কি দুইটা পথ পাইছে R3 এবং R2 এর জন্য। তাহলে R2 এর কারেন্ট হচ্ছে 2.5 অ্যাম্পিয়ার, যেটা আমাদের সার্কিটে দেওয়া আছে। 2.5 অ্যাম্পিয়ার কারেন্ট কি এই রেজিস্টর অর্থাৎ R2 দিয়ে প্রবাহিত হচ্ছে। তাহলে R2 এর কারেন্ট আমরা ধরলাম কি I2 এর কারেন্ট কি 2.5 অ্যাম্পিয়ার, যেটা সার্কিটে দেওয়া আছে এবং R3 এর কারেন্ট হচ্ছে I3, যেটা আমাদের দেওয়া নাই, এটা চাওয়া হয়েছে প্রশ্নে। অর্থাৎ 20 ওহম
এর কারেন্ট কত, 20 ওহম মানে হচ্ছে R3, R3 এর কারেন্ট হচ্ছে কি I3, এই I3টা আমাদের চাওয়া হয়েছে। আর বলছে 2.5 অ্যাম্পিয়ারের রেজিস্ট্যান্স কত, 2.5 অ্যাম্পিয়ার, যার রেজিস্টরের নাম দিছে R2, তাহলে R2 এর মান চাওয়া হয়েছে। R2 এর কারেন্ট কি I2, এই I2 এর মানে কি আমাদের দেওয়া আছে 2.5 অ্যাম্পিয়ার। যেহেতু এটি সিরিজ প্যারালাল মিশ্র সার্কিট, সেহেতু কি এদের ভোল্টেজও কি পার্থক্য দেখা যাবে। সিরিজের ক্ষেত্রে কি ভোল্টেজ বিভক্ত হয়, তাহলে R1 এর ক্ষেত্রে আমাদের ভোল্টেজ হচ্ছে কি V1, আর প্যারালাল অংশকে একটা ভোল্টেজ পাবো, সেটা কি আমরা ধরলাম কি VAB, অর্থাৎ এই A এবং B টার্মিনালের ভোল্টেজ কি VAB। এই VAB হচ্ছে এই প্যারালাল অংশের অর্থাৎ R2 এবং R3 রেজিস্টরের ভোল্টেজ। সিরিজ প্যারালাল সার্কিটে কিভাবে ভোল্টেজ বের করতে হয় সেটা কিন্তু আমরা দেখেছি, সেটাই এখন আমরা কিন্তু এখানে প্রয়োগ করব। প্রথমে আমরা দেখি যে আমাদের V1 বের করা যায় কিনা। V1 বের করতে হলে আমাদের V কি আমরা IR জানি, অর্থাৎ V1 এর ক্ষেত্রে R1 এর মান কি আছে আমাদের 10 ওহম, এবং কি কারেন্টও দেওয়া আছে 5 অ্যাম্পিয়ার। তাহলে V1টাকে আমরা সহজেই বের করতে পারি। তাহলে সিরিজ অংশের ভোল্টেজ ড্রপ, অর্থাৎ R1টা হচ্ছে কি আমাদের সিরিজের অংশ, এখানে ভোল্টেজ ড্রপ হচ্ছে কি আমাদের V1, তাহলে V1 ইজ ইকুয়াল টু কি IR1। এখানে আইটা হচ্ছে আমাদের কি সার্কিটের মোট কারেন্ট যেটা, তাহলে আই এর মান আমরা জানি এবং আর এর মান আমরা জানি, সেই দুটো যদি আমরা বসিয়ে দিই তাহলে V1 এর মান কত আসতেছে 50 ভোল্ট। তার মানে এই V1টা আমরা পেয়ে গেলাম। এখন আমরা যদি একটু সার্কিটে দেখি যে V1 এর মান 50, টোটাল সাপ্লাই ভোল্টেজ 100, তাহলে VAB কত হবে, তাহলে মোট ভোল্টেজ যদি আমরা চিন্তা করি যে মোট ভোল্টেজ VT ইজ ইকুয়াল টু কি V1 প্লাস কি VAB, এই দুইটার কি অর্থাৎ সিরিজের অংশটুকু এবং প্যারালাল অংশটুকুর ভোল্টেজের যোগফলটা কি হচ্ছে কি আমাদের মোট সাপ্লাই ভোল্টেজ VT। এই ক্ষেত্রে আমাদের V1 জানা আছে এবং VT জানা আছে, তাহলে VAB টা আমার বের করা লাগবে। তাহলে VAB হচ্ছে কি প্যারালাল অংশের ভোল্টেজ ড্রপ, তাহলে VAB সমান সমান কি আমরা লিখতে পারি কি VT মাইনাস কি V1, অর্থাৎ সার্কিটের মোট সাপ্লাই ভোল্টেজ থেকে সিরিজ অংশের ভোল্টেজটা যদি আমরা বাদ দেই তাহলে কি প্যারালাল অংশের ভোল্টেজটাকে আমরা পেয়ে যাব। যদি মান বসিয়ে দিই দেখা যাবে কি প্যারালাল অংশের ভোল্টেজ আসবে কি 50 ভোল্ট, কারণ কি সাপ্লাই ভোল্টেজ 100 দেওয়া আছে এবং সিরিজ অংশের ভোল্টেজ ড্রপ আমরা বের করছিলাম 50, তাহলে এই 100 থেকে যদি আমরা 50 বাদ দিই তাহলে কি প্যারালাল অংশের ভোল্টেজ কি আমরা 50 পাবো। তাহলে কিন্তু আমাদের প্যারালাল অংশের ভোল্টেজ জানা হয়ে গেল। এখন যদি আমরা ভোল্টেজ জানি প্যারালাল অংশের ভোল্টেজ, হ্যাঁ VAB 50, তাহলে R2 এর ক্ষেত্রে ভোল্টেজ কি এই VAB, আর R3 এর ক্ষেত্রে ভোল্টেজ কি এই VAB, কারণ কি প্যারালাল অংশে ভোল্টেজ কি বিভক্ত হয় না। তাহলে কি R2 এবং R3 এর ভোল্টেজ কি সমান, কারণ কি R2 এবং R3 প্যারালাল সংযুক্ত আছে। যেহেতু প্যারালাল অংশ এখানে হলো VAB, আর VAB এর ভোল্টেজ আমরা পেয়েছি 50, সেহেতু R2 এবং R3 এর ভোল্টেজ সমান, অর্থাৎ উভয়ের ভোল্টেজ কি হবে 50 ভোল্ট হবে। এখন আমরা দেখি R2 এর মান বের করতে হলে আমাদের কি কি দরকার। R2 অর্থাৎ R ইজ ইকুয়াল টু কি V বাই R, তাহলে R2 এর ভোল্টেজ কি VAB যেটা আমাদের জানা আছে, এবং R2 এর কারেন্ট কি I2 যেটা আমাদের জানা আছে। তার মানে দুটি তো আমাদের জানাই আছে, তাহলে R2 আমরা সহজেই পেয়ে যাব। তাহলে R2 সমান সমান আমরা লিখতে পারি VAB বাই I2, অর্থাৎ R ইজ ইকুয়াল টু V বাই I। V হচ্ছে VAB এবং I হচ্ছে I2, আর R2 এর ক্ষেত্রে কি আর কারেন্ট হলো কি I2। তাহলে VAB এর মান আমাদের জানা আছে 50 এবং I2 এর মান আমাদের জানা আছে 2.5। তাহলে 50 কে যদি আমরা 2.5 দিয়ে ভাগ করি তাহলে R2 এর মান আসবে কি 20 ওহম। তাহলে আমাদের একটা কিন্তু পাওয়া হয়ে গেছে যে 2.5, অর্থাৎ 2.5 অ্যাম্পিয়ারের রেজিস্ট্যান্স কত, তাহলে 2.5 অ্যাম্পিয়ারের রেজিস্ট্যান্স R2 এর মান আমরা পেলাম কি 20 ওহম। এখন খতে বলছে 20 ওহমের কারেন্ট কত, অর্থাৎ 20 ওহম অর্থাৎ R3 এর কারেন্ট কি I3, এই I3টা এখন চাওয়া হয়েছে। তাহলে কারেন্টের সূত্র হচ্ছে I is equal to V by R। তাহলে R3 এর ক্ষেত্রে V হচ্ছে VAB, যেহেতু R3 কি প্যারালালে আছে আর R3 এর মানও জানা আছে, তাহলে I3 আমরা সহজেই পেয়ে যাব। তাহলে I3 হচ্ছে V by R, V হচ্ছে VAB
এবং আর হচ্ছে R3। তাহলে VAB এর মান 50 এবং R3 এর মান 20। তাহলে কারেন্ট কত আসবে? 2.5 অ্যাম্পিয়ার আসবে। তাহলে আমাদের প্রশ্নে যে দুটি অংশ চাওয়া হয়েছে সে দুটি অংশ কিন্তু আমরা সহজেই পেয়ে গেলাম। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে আমাদের প্যারালাল অংশের দুটি জিনিস চাওয়া হয়েছে। তাহলে প্যারালাল অংশের জিনিস যদি চাওয়া হয় তাহলে প্যারালাল অংশের ভোল্টেজটা আমাদের বের করা প্রয়োজন। তাহলে প্যারালাল অংশের ভোল্টেজ আমাদের যদি বের করতে হয় তাহলে আমাদের কি লাগবে? সিরিজ অংশের ভোল্টেজ লাগবে এবং কি সাপ্লাই ভোল্টেজ লাগবে। সাপ্লাই ভোল্টেজ আমাদের প্রশ্নেই দেওয়া ছিল, কিন্তু সিরিজ অংশের ভোল্টেজ আমাদের দেওয়া ছিল না। সিরিজ অংশের ভোল্টেজ দেওয়া ছিল না ঠিক, কিন্তু সিরিজ অংশের ভোল্টেজ কিভাবে বের করতে হবে তার বাদ বাকি উপাদান কিন্তু আমাদের দেওয়া ছিল। কি R1 এর মান দেওয়া ছিল এবং কারেন্ট দেওয়া ছিল। সেই ক্ষেত্রে আমরা V1 টা কি সহজে পেয়ে গেছি। তাহলে সিরিজ অংশের মান কিন্তু আমরা পেয়ে গেছিলাম কি, যে যেটুকু দেওয়া ছিল অর্থাৎ সাপ্লাই কারেন্ট দেওয়া ছিল এবং R1 এর মান দেওয়া ছিল। এখান থেকে কি আমরা সিরিজ অংশের ভোল্টেজ পেয়ে গেছি। যেহেতু সিরিজ অংশের ভোল্টেজ পেয়ে গেছি এবং সাপ্লাই ভোল্টেজ দেওয়া আছে, সেক্ষেত্রে কি আমরা প্যারালাল অংশের ভোল্টেজ কি খুব সহজেই পেয়ে গেছি। এই জিনিসটা কিন্তু আমরা বই থেকেও দেখেছিলাম। যখন আমরা সিরিজ প্যারালাল সার্কিটে বিভিন্ন অংশের ভোল্টেজ নির্ণয় করা বুঝিয়েছিলাম, সেখানে কিন্তু এই দুটি জিনিস ছিল, অর্থাৎ V3 এবং VP। V3 হচ্ছে আমাদের ওইখানের V1, এখানে কি V1, অর্থাৎ V1 ইজ ইকুয়াল টু কি IR। ঠিক এখানেও কিন্তু V3 কি IR ই বসাইছে। I বসাইছে হলো এখানের সাপ্লাই কারেন্ট এবং কি R। আর এখানে VAB সমান সমান সাপ্লাই ভোল্টেজ VT মাইনাস V1। এই জিনিসটা কিন্তু ওইখানে দেওয়া আছে VP, অর্থাৎ প্যারালাল ভোল্টেজ। আমি এখানে VP ও ধরতে পারতাম, কোনো সমস্যা নাই। তাহলে VP হচ্ছে কি V মাইনাস V3। আমাদের গাণিতিক সমস্যায় V3 হচ্ছে V1 আর গাণিতিক সমস্যায় VT হচ্ছে এই যে V, অর্থাৎ সাপ্লাই ভোল্টেজ। তার মানে এই দুটো কিন্তু আমরা দেখাইছিলাম। ঠিক এই অংশটুকু থেকেই এই গাণিতিক সমস্যাটা সমাধান করা হয়েছে, যেখানে V1 হচ্ছে কি IR1 এবং VAB বা প্যারালাল ভোল্টেজ VP হচ্ছে সাপ্লাই ভোল্টেজ VT মাইনাস কি V1, অর্থাৎ সিরিজ অংশটুকু বাদ দেওয়া হয়েছিল। ওই অংশ থেকে এই অংশটা এসেছে। তাহলে আমরা প্যারালাল অংশের ভোল্টেজ যদি পেয়ে যাই, আমাদের দরকার ছিল R2 এর মান। তাহলে R2 এর মানের জন্য I2 দেওয়া আছে এবং VAB ও দেওয়া আছে। ঠিক সহজেই আমরা ওহমের সূত্র ব্যবহার করে এটা পেয়ে গেলাম। এবং R3 এর কারেন্ট I3 এর মান চাওয়া হয়েছিল, যেখানে আমরা I3 কে V বাই R, V হচ্ছে প্যারালাল অংশের ভোল্টেজ এবং R হচ্ছে I3 এর রেজিস্টরের রেজিস্ট্যান্সের মান। তাহলে ওই অংশ থেকে কিন্তু এই গাণিতিক সমস্যাটা সমাধান করা হয়েছে। সমস্যা নাম্বার 3, 4টি রেজিস্ট্যান্সের সমন্বয়ে তৈরি একটি মিশ্র সার্কিটে দুটি রেজিস্ট্যান্স সিরিজে এবং দুটি রেজিস্ট্যান্স প্যারালালে যুক্ত আছে। প্রতিটির মান 500 ওহম হলে সার্কিটের সমবেত রেজিস্ট্যান্সের মান কত? তাহলে প্রশ্নে আমাদের বলছে কি 4টি রেজিস্ট্যান্সের সমন্বয়ে একটি মিশ্র সার্কিট তৈরি করা হয়েছে, যার দুটি রেজিস্ট্যান্স কি সিরিজে এবং দুটি রেজিস্ট্যান্স প্যারালালে যুক্ত আছে। প্রতিটির মান দেওয়া আছে 500 ওহম। তাহলে সার্কিটের সমবেত রেজিস্ট্যান্স অর্থাৎ মোট রেজিস্ট্যান্স কত? তাহলে 4টি রেজিস্ট্যান্সের প্রথম দুটি কি সিরিজে যুক্ত আছে, তাহলে প্রথম দুটি রেজিস্ট্যান্স আমরা সিরিজে যুক্ত করে দেই। দুটি রেজিস্ট্যান্স আমরা তৈরি করলাম, যার নাম দিলাম R1 এবং R2 এবং এদের মান কত? 500 ওহম দিয়ে দিলাম। এবং পরবর্তী দুটি রেজিস্ট্যান্স কি প্যারালালে যুক্ত আছে। তাহলে পরবর্তী দুটি রেজিস্ট্যান্স আমরা তৈরি করি, যেটা আমরা কি প্যারালালে যুক্ত করে দিলাম, যাদের নাম দিলাম কি R3 এবং R4, যাদের মান কি 500 ওহম। তাহলে 4টি রেজিস্ট্যান্স কিন্তু হয়ে গেল। এই 1 2 3 4 প্রথম অংশটুকু কি দুটি সিরিজে আছে, যেটা আমরা প্রশ্ন থেকে আমরা তৈরি করলাম, এবং পরবর্তী দুটি রেজিস্টর কি প্যারালালে যুক্ত আছে, সেটাও আমরা দিয়ে দিলাম। সার্কিটটি যদি আমরা এখন ক্লোজ করি, দেখতে অনেকটা কি এইরকম হবে। এখান থেকে আমাদের কি সার্কিটের মোট সমবেত রেজিস্ট্যান্স বা মোট রেজিস্ট্যান্স চাওয়া হয়েছে। তাহলে এই সার্কিট হতে দেখা যাচ্ছে কি দুটি রেজিস্টর সিরিজে আছে, তো সিরিজের সমতুল্য রেজিস্ট্যান্স নির্ণয় করা আমাদের কোনো সমস্যা না, যোগ করে দিলেই হবে। আমাদের মূল লক্ষ্য হচ্ছে এই যে দুইটা প্যারালালে যুক্ত আছে R3 এবং R4, এইটাকে আগে নির্ণয় করা, অর্থাৎ প্যারালাল সার্কিটের সমতুল্য রেজিস্ট্যান্স আগে নির্ণয় করা দরকার। অর্থাৎ R3 এবং R4 এই দুইটা রেজিস্টরের প্যারালাল সমতুল্য রেজিস্ট্যান্স আমরা নির্ণয় করে কি এখানে একটা রেজিস্টর তৈরি করব। তাহলে প্রথমেই হচ্ছে প্যারালাল অংশের মোট রেজিস্ট্যান্স আমরা কিভাবে নির্ণয় করি সেটা আমরা জানি। তাহলে প্যারালাল রেজিস্ট্যান্স সমতুল্য রেজিস্ট্যান্স কি RP ধরলাম, তাহলে 1/RP সমান সমান 1/R3 প্লাস কি 1/R4। এদের মান যদি আমরা বসিয়ে দিই 1/500 প্লাস কি
1/500। এইটাকে যদি আমরা এখন লসাগু আকারে বসাই তাহলে দেখা যাবে কি 500/500। এই 500 কে যদি আমরা 500 দিয়ে করি কি 1 এবং 1 আসবে, তাহলে দেখা যাচ্ছে কি আমাদের লসাগু 500 আসতেছে। যদি আমরা লসাগু 500 বসাই তাহলে 500 দিয়ে 500 কে লিখি 1, 1 একে 1 এবং এই 500 দিয়ে যদি এই 500 কে করি তাহলে 1 আসবে, 1 একে 1, তাহলে কি উপরে থাকতেছে 1 + 1, তাহলে দেখা যাচ্ছে যে 2/500 থাকতেছে, মানে 2/500 থাকতেছে। হ্যাঁ, এটা কি বিপরীত মান আকারে আছে কি 1 আকারে আছে। আমাদের বিপরীত মান দরকার নেই, আমাদের কি প্রকৃত মানটা দরকার। অর্থাৎ তাহলে প্রকৃত মানটা পাওয়ার জন্য কি আমাদের এটাকে উল্টিয়ে দেওয়া লাগবে। তো উল্টিয়ে যদি দেই তাহলে কি পি থাকতেছে, তাহলে আরপি এর নিচে 1 আছে, উল্টিয়ে দেওয়া হলো। এবং এই 2/500 এটাকে যদি উল্টিয়ে দিই কি 500/2 থাকবে। এখন 500 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে দেখা যাবে কি 250 ওহম আসবে, অর্থাৎ 250 ওহম। তার মানে এই R3 এবং R4 এই প্যারালাল অংশের রেজিস্ট্যান্স আসতেছে কি আমাদের 250 ওহম। এখন আমরা যদি সার্কিটটি আবার নতুন করে তৈরি করি, যেখানে R1 500 এবং R2 500 ওহম দেওয়াই আছিল, শুধু পরিবর্তন হচ্ছে কি এই প্যারালাল অংশের দুটি রেজিস্টরকে আমরা একটি রেজিস্টরে পরিণত করেছি, যার মান হচ্ছে কি RP = 250 ওহম। সার্কিটটি যদি ক্লোজ করি দেখতে এরকম লাগবে, যাকে আমরা কি সিরিজ সার্কিট বলতে পারি। তাহলে এখন আমরা এই সার্কিটের সমতুল্য রেজিস্ট্যান্স নির্ণয় করব। তাহলে সার্কিটের সমতুল্য রেজিস্ট্যান্স হচ্ছে কি RT = কি R1 + R2 + RP, অর্থাৎ প্যারালাল সার্কিটের মোট সমতুল্য রেজিস্ট্যান্স। এই তিনটি রেজিস্টরের মান যদি আমরা বসিয়ে দেই তাহলে মোট রেজিস্ট্যান্স আসতেছে 1250 ওহম। এইটাই এই সমস্যা থেকে চাওয়া হয়েছে। সমস্যা নাম্বার 4, নিম্নের সার্কিট হতে মোট রেজিস্ট্যান্স, মোট কারেন্ট এবং 30 ওহমের মধ্য দিয়ে কত কারেন্ট যায় তা বের করো। অর্থাৎ এই সার্কিটটা আমাকে দেওয়া আছে, এখান থেকে আমাদের মোট রেজিস্ট্যান্স বের করতে বলছে, মোট কারেন্ট বের করতে বলছে এবং এই যে 30 ওহম রেজিস্টরের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্টের মান বের করতে বলছে। তাহলে প্রশ্নে আমাদের একটি সার্কিট দেওয়া আছে যেখান থেকে আমাদের মোট রেজিস্ট্যান্স, মোট কারেন্ট এবং 30 ওহমের মধ্য দিয়ে কত কারেন্ট যায় তা নির্ণয় করতে বলছে। তাহলে প্রথমে আমরা ধরে নিলাম যে এই 24 ওহম রেজিস্টরের নাম কি দিলাম R1, এই 4 ওহম রেজিস্টরের নাম দিলাম R2, এই 20 ওহম রেজিস্টরের নাম দিলাম R3, এই 30 ওহম রেজিস্টরের নাম দিলাম R4 এবং এই 8 ওহম রেজিস্টরের নাম দিলাম R5। সাপ্লাই ভোল্টেজ 220 ভোল্ট দেওয়া আছে। প্রশ্নে দেওয়া চিত্র হতে দেখা যাচ্ছে যে 20 ওহম এবং 30 ওহম যে দুটি রেজিস্টর আছে এটা কি প্যারালালে সংযুক্ত আছে। আমাদের মূল লক্ষ্য কি মোট রেজিস্ট্যান্স নির্ণয় করা। তাহলে মোট রেজিস্ট্যান্স নির্ণয় করার জন্য আমরা কি ভেঙে 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 সার্কিটটি ছোট করে নিয়ে আসব। তাহলে প্রথমে আমাদের ভাঙার অংশটুকু হচ্ছে কি এই যে 20 ওহম এবং 30 ওহম রেজিস্টরের প্যারালাল অংশের রেজিস্ট্যান্স নির্ণয় করা। তাহলে এইটুকু অংশের রেজিস্ট্যান্স যদি আমরা নির্ণয় করতে চাই, ধরলাম এই অংশের প্যারালাল সমতুল্য রেজিস্ট্যান্স RP, তাহলে 1/RP = 1/R3 + 1/R4, অর্থাৎ এটাকে আমরা ধরছি R3 এবং এটাকে ধরছি কি আমরা R4, যেটা কি আমরা প্রথমেই দেখিয়েছি। তাহলে এই R3 এবং R4 এর মান যদি আমরা বসাই 20 এবং 30, এখন যদি আমরা এই 20 এবং 30 এর লসাগু করি তাহলে দেখা যাবে কি 20 এবং 30 কে প্রথমে আমরা 5 দিয়ে করলাম, 4 5 20 এবং 5 6 30। 4 এবং 6 কে যদি আমরা 2 দিয়ে করি তাহলে দেখা যাবে কি 2 দুগুণে 4 এবং 3 দুগুণে 6। তাহলে আমাদের মোটামুটি লসাগু শেষ। এখন লসাগুর ফলাফল কি আসছে আমরা দেখি। 5 দুগুণে 10, 10 দুগুণে 20 এবং 3 20 60। আমাদের লসাগুর ফলাফল আসতেছে কি 60, যেটা আমরা দিলাম। এখন এই 20 দিয়ে যদি আমরা 60 কে করি তাহলে দেখা যাবে কি 3 20 60, 3 আর 3 একে 3, আর 30 দিয়ে যদি আমরা 60 কে করি তাহলে 30 দুগুণে 60, 2, তাহলে 2 একে 2, তাহলে আমাদের উপরে থাকতেছে কি 5/60। যেহেতু এটা বিপরীত আকারে আছে, 1 আকারে আছে, সেহেতু আমাদের প্রকৃত মানে নিতে হলে কি উল্টিয়ে দেওয়া লাগবে। তাহলে যদি আমরা উল্টিয়ে দিই তাহলে থাকতেছে কি RP, আর উপরে থাকতেছে এই 5/60। এটাকে যদি আমরা উল্টিয়ে দিই তাহলে উপরে 60 যাবে, নিচে কি 5 আসবে। এখন 60 কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে কি 5 12 60। তাহলে এই 20 এবং 30 এই প্যারালাল সংযোগের রেজিস্ট্যান্স আসতেছে কি আমাদের 12 ওহম। এখন যদি আমরা সার্কিটটি আবার নতুন করে আঁকি তাহলে দেখা যাবে কি R2 এর মান 4 এবং
R5 এর মান কি 8, অর্থাৎ এই যে 8 এবং এটা কি সেই 4। এই 8 এবং 4 এর আগে যে রেজিস্টারটা আছে সেটা কি 24, যার নাম ছিল R1, এবং এর পরে যে অংশটা হলো সেটা হলো কি সেই প্যারালাল অংশ, অর্থাৎ 20 এবং 30 এই দুটোকে করে আমরা একটা রেজিস্টার বসাইছি। এই 20 এবং এই 30 প্যারালাল অংশকে আমরা একটা রেজিস্টারে তৈরি করছি, যার নাম দেওয়া হয়েছে কি RP, এবং যার মান কি 12 ওহম। তাহলে দেখতে এখন সার্কিটটা কি অনেক সহজ মনে হচ্ছে, এবং এই সার্কিটের ভোল্টেজ 240 ভোল্ট দেওয়া আছে। এখন আমরা দেখতেছি যে R2, এই RP এবং এই R5 এই তিনটা কিতে আছে, সিরিজে সংযুক্ত আছে। তাহলে এই সিরিজ অংশটুকুর রেজিস্টর তিনটিকে একটি রেজিস্টরে যদি আমি পরিণত করতে চাই, তাহলে এই তিনটা রেজিস্টরের সমতুল্য রেজিস্ট্যান্স কিভাবে নির্ণয় করব? সিরিজে যেহেতু আছে, তাহলে আমরা সিরিজে হলে কি হয়, যোগ আকারে বসে, তাহলে যোগ আকারে দিয়ে দিলাম কি R2 প্লাস RP প্লাস কি R5, অর্থাৎ R2 প্লাস R5 প্লাস কি RP। এই তিনটা রেজিস্টরে কি যোগফল, তাহলে তিনটা রেজিস্টরে যোগ আমরা যদি মান বসি, তাহলে দেখা যাবে কি এইটুকু অংশের মান আসতেছে কি 24 ওহম, অর্থাৎ R2, RP এবং R5 এই তিনটা রেজিস্টরকে আমরা যদি যোগ করি, তাহলে দেখা যাবে কি 24 ওহম পাওয়া যাবে। এই তিনটা দেখা গেল কি এই তিনটা রেজিস্টরকে করে কি আমরা একটা রেজিস্টরের মান পাইলাম। এইটাই যদি আমরা এখন সার্কিটে বসিয়ে দিই একটা রেজিস্টর হিসেবে, তাহলে দেখতে আরো সহজ হয়ে যাবে। তাহলে কি সার্কিটে মাত্র কি দুটি রেজিস্টর দেখা যাবে। যেমন আমরা দিয়ে দিলাম যে R1 এর মান কি 24, অর্থাৎ এইটা, এইটাই হলো এইটা, আর এইটা হলো এই যে তিনটা রেজিস্টরের মান আমরা কত পেয়েছি 24, এইটাই হলো সেটা। তাহলে এই সার্কিট থেকে দেখা যাচ্ছে যে RS অর্থাৎ R2, RP এবং R5 এই তিনটা সিরিজের যুক্ত করে আমরা যেটা পাইছিলাম 24, সেটা হলো এই 24, আর এই R1 যে 24 সেটা হলো এই 24। তো আর সাপ্লাই ভোল্টেজ কি 240 ভোল্ট দেওয়া আছে। তাহলে এই সার্কিট থেকে দেখা যাচ্ছে যে R1 এবং এই RS দুইটা কি প্যারালালে যুক্ত আছে। যদি এখান থেকে কারেন্ট আমরা চিন্তা করি, তাহলে কারেন্টটা কি এখান দিয়েও চলে যাবে, আবার কি এখান দিয়েও চলে যাবে, অর্থাৎ দুইটা পথ পাবে দুইটা রেজিস্টরের জন্য। তাহলে এই দুইটা কি আমাদের প্যারালালে যুক্ত আছে, আমরা কি সার্কিট দেখেই বলতে পারি। তাহলে এই প্যারালাল সংযোগের সমতুল্য রেজিস্ট্যান্স বের করলেই কি আমাদের মোট সার্কিটের রেজিস্ট্যান্স পেয়ে যাব। তাহলে সার্কিটটা দেখতে অনেকটা এরকম ছিল যে R1 এর মান ছিল 24 এবং RS অর্থাৎ সিরিজের সংযোগকৃত তিনটি রেজিস্টরকে আমরা একটা রেজিস্টরে করলাম, সেটার মানও কি 24 ছিল। এখন আমরা কি সার্কিটটি যদি আমরা ক্লোজ করি, দেখতে অনেকটা এরকম হবে, যেটা কি প্যারালাল কানেকশন বোঝায়। এখন যদি আমরা এই R1 এবং RS এই দুটো প্যারালাল যুক্ত অবস্থায় যদি আমরা সমতুল্য রেজিস্ট্যান্স নির্ণয় করি বা মোট রেজিস্ট্যান্স নির্ণয় করি, তাহলে কি হবে, RT ধরলাম আমরা, অর্থাৎ সার্কিটের মোট রেজিস্ট্যান্স আমরা এটা ধরলাম, হ্যাঁ, RT নাম দিলাম, সেটা কি 1/RT, যেহেতু প্যারালালে আছে 1 আকারে বসবে। R1 এর ক্ষেত্রে 1/R1 এবং RS এর ক্ষেত্রে কি 1/RS। যদি এই দুটার মান বসাই, তাহলে কি 1/24 প্লাস কি 1/24। এখন যদি আমরা 24 এবং 24 এর লসাগু করি, তাহলে দেখা যাবে কি 24 দিয়ে যদি আমরা করি, তাহলে কি 24ই আসে লসাগু, তাহলে লসাগু আসতেছে 24। এখন 24 দিয়ে 24 গুলো 1 বসলো, এবং এই 24 দিয়ে 24 গুলো কি 1 আসবে, 1 বসলো। তার মানে আমাদের দেখা যাচ্ছে কি উপরে 2 থাকতেছে এবং নিচে কি 24 থাকতেছে। এইটা কি বিপরীত আকারে আছে, এটাকে আমরা প্রকৃত মান হিসেবে যদি নেই, তাহলে কি জিনিসটাকে উল্টিয়ে দেওয়া লাগবে। তাহলে যদি আমরা উল্টিয়ে দিই, তাহলে কি RT থাকবে। আর এই 2/24 এটাকে যদি উল্টিয়ে দিই, তাহলে উপরে যাবে 24 আর নিচে আসবে কি 2। 24 কে যদি আমরা 2 দিয়ে করি, তাহলে কি উত্তর আসবে 12 ওহম, অর্থাৎ সার্কিটের মোট রেজিস্ট্যান্স কি আমাদের 12 ওহম আসতেছে। তাহলে আমাদের প্রথম যে চাওয়া হয়েছিল যে সার্কিটের সমতুল্য রেজিস্ট্যান্স বা মোট রেজিস্ট্যান্স, এটা কিন্তু আমরা পেয়ে গেলাম। তাহলে সমতুল্য রেজিস্ট্যান্সটা আমরা কিভাবে নির্ণয় করলাম সেটা যদি আমরা আরেকটু দেখি। প্রথমেই যে সার্কিটটি দেওয়া ছিল সেই সার্কিটের রেজিস্টার গুলোর নাম আমরা এক এক করে দিয়ে দিলাম। এখন আমাদের প্রথম সার্কিট থেকে দেখা যাচ্ছে কি 20 ওহম আর 30 ওহম রেজিস্টার কি প্যারালালে আছে। তাহলে এই দুইটাকে আমরা কি একটা রেজিস্টারে পরিণত করব। এই দুইটাকে প্যারালালে সংযুক্ত রেজিস্টারকে যদি আমরা একটাতে পরিণত করি, তাহলে দেখা যাচ্ছে কি এই প্যারালাল অংশের রেজিস্ট্যান্স আসছে কি 12 ওহম, অর্থাৎ 1/RP সমান সমান 1/R3 প্লাস 1/R4। R3 হচ্ছে 20 এবং R4 হচ্ছে কি 30, অর্থাৎ 20 এবং 30। তাহলে এই দুইটাকে করলে এখানে এইটুকুর উত্তর আসতেছে কি 12, অর্থাৎ এই অংশটার মান আসতেছে কি 12 ওহম। এখন এই দুইটাকে কি আমরা একটা রেজিস্টরে পরিণত করছি, ঠিক আছে।
তাহলে 12 ওহম দিয়ে কি একটা রেজিস্টর অর্থাৎ আরপি দিয়ে দিলাম। এই সার্কিট থেকে আমাদের দেখা যাচ্ছে যে R2, আরপি এবং R5 এই তিনটা কি সিরিজে যুক্ত আছে। কারণ কি এই তিনটা রেজিস্টরের কারেন্ট কি একটাই, অন্য কোনো পথ নাই। কারেন্ট যদি যায় R2 দিয়ে যেটা যাবে আরপি দিয়ে সেটাই যাবে এবং R5 দিয়ে কি সেটাই আসবে। তাহলে R2, আরপি এবং R5 এই তিনটা রেজিস্টরের সমতুল্য রেজিস্ট্যান্স যদি আমরা বের করি সিরিজের ক্ষেত্রে, তাহলে যোগ আকারে বসিয়ে দিলাম। যোগ আকারে বসিয়ে দেওয়ার মান যদি আমরা বসাই তাহলে কি 24 ওহম আসবে। তাহলে দেখা যাচ্ছে এই তিনটা রেজিস্টরকে যদি আমরা একটা রেজিস্টর চিন্তা করি তাহলে সার্কিটটা দেখতে কি অনেকটা এইরকমই লাগবে, যেখানে কি R1 আগে থেকেই দেওয়া আছে এবং RS যেটা হলো কি এই R2, আরপি এবং R5 এই তিনটার যোগফলের একটা রেজিস্টর। তাহলে সার্কিটে কি এখন দুইটা রেজিস্টর, তাহলে এই দুইটা রেজিস্টর কি আমাদের প্যারালালে যুক্ত আছে। এই প্যারালালে যুক্ত সার্কিটের ক্ষেত্রে আমরা সমতুল্য রেজিস্ট্যান্স কিভাবে নির্ণয় করতে আমরা জানি। তাহলে আমরা সার্কিটের মোট রেজিস্ট্যান্স আরটি দ্বারা চিহ্নিত করলাম। যেহেতু আমাদের সার্কিটের মোট রেজিস্ট্যান্স চাইছে সেটাকে আমরা আরটি দ্বারা চিহ্নিত করলাম, কারণ কি এর আগের অংশতে আমরা প্যারালাল অংশের সমতুল্য রেজিস্ট্যান্স আরপি দ্বারা চিহ্নিত করছিলাম। আমি যে নাম দ্বারাই চিহ্নিত করি তাতে কোনো সমস্যা নাই, কিন্তু প্যারালালের ক্ষেত্রে প্যারালাল সূত্র ব্যবহার করতে হবে এবং সিরিজের ক্ষেত্রে সিরিজের সূত্র ব্যবহার করতে হবে। তাহলে এই দুইটাকে যদি আমরা প্যারালালে সমাধান করি তাহলে 1/RT সমান 1/R1 প্লাস কি 1/RS, এগুলোর মান যদি বসে আমরা লসাগু করে মান বের করি তাহলে কি আমাদের সার্কিটের মোট রেজিস্ট্যান্স আসতেছে কি 12 ওহম। তাহলে আমরা মোট রেজিস্ট্যান্স পেয়ে গেলাম। এখন মোট কারেন্ট নির্ণয় করব। তাহলে সার্কিটের মোট কারেন্ট কি হবে? I is equal to V by R. V হলো সাপ্লাই ভোল্টেজ এবং R হলো কি সার্কিটের মোট রেজিস্ট্যান্স। সাপ্লাই ভোল্টেজ আমাদের দেওয়া আছে কি 240 ভোল্ট এবং মোট রেজিস্ট্যান্স আমরা কি একটু আগে বের করলাম সেটা কি 12 ওহম। তাহলে 240 কে যদি 12 দিয়ে ভাগ করি তাহলে 20 আসবে, যেটা কি আমাদের সার্কিটের মোট কারেন্ট। আর কারেন্টের একক কি অ্যাম্পিয়ার, এটা চাওয়া হয়েছে। তাহলে আমরা দুটি জিনিস পেয়ে গেলাম, মোট রেজিস্ট্যান্স এবং মোট কারেন্ট। এখন আমাদের বলছে 30 ওহমের মধ্য দিয়ে কত কারেন্ট যায়, অর্থাৎ এই যে 30 ওহম রেজিস্টর এর মধ্য দিয়ে কত কারেন্ট প্রবাহিত হয়। তা আমরা যদি সার্কিটের মোট কারেন্ট পেয়ে যাই সেটা যদি আমরা সার্কিট দিয়ে দেখাই যে মোট কারেন্ট কি 20 অ্যাম্পিয়ার এবং এই মোট কারেন্টটাই কি R1 দিয়ে গেছে এবং RS দিয়ে গেছে। যেহেতু R1 এবং RS কি প্যারালাল যুক্ত আছে সেহেতু কি এই মোট কারেন্টটা কি বিভক্ত হয়ে গেছে, কারণ আমরা জানি প্যারালাল বৈশিষ্ট্য থেকে কি কারেন্ট বিভক্ত হয়। তাহলে প্যারালাল সার্কিটের ক্ষেত্রে যেহেতু কারেন্ট বিভক্ত হয় কিন্তু কি ভোল্টেজ বিভক্ত হয় না, সেহেতু R1 এবং RS প্যারালালে যুক্ত থাকায় ভোল্টেজ কি হবে R1 এর মধ্য দিয়ে যে ভোল্টেজ সেটা কি সাপ্লাই ভোল্টেজের সমান এবং RS এর মধ্য দিয়ে যে ভোল্টেজ সেটাও কি সাপ্লাই ভোল্টেজের সমান। তাই আমরা লিখতে পারি V is equal to V1 সমান সমান VS। তাহলে আমরা R1 এবং RS এর ভোল্টেজ আমরা কি 240 ভোল্ট পেয়ে গেলাম। এখন আমরা প্রশ্নে যে সার্কিটে দেওয়া আছে সেটি যদি আমরা তৈরি করি, সার্কিটটি দেখতে এরকমই ছিল। এখন আমরা এই সার্কিটেই কারেন্ট ডিরেকশন গুলো দিয়ে দিই, তাহলে আমাদের সাপ্লাই কারেন্ট যেটা মোট কারেন্ট সেটা কি 20 অ্যাম্পিয়ার, যেটা কি আমরা এখান থেকেও দেখেছি। এখন এই সাপ্লাই কারেন্টটা কি সামনে গিয়ে কি দুটি রাস্তা পাইছে, একটা হলো R2 এর জন্য এবং কি একটা R1 এর জন্য। এই R2 টা কিন্তু এখানে সেই IS, অর্থাৎ এই RS টা হচ্ছে কিন্তু এই R2, R3, R4 এবং R5 এই সবগুলো রেজিস্টরের সমতুল্য রেজিস্ট্যান্সে কি RS হয়েছিল। তাহলে এই RS টি হচ্ছে কি এই R2 রাস্তা দিয়ে প্রবাহিত কারেন্ট। তার মানে এই মোট কারেন্ট আইটাকে যদি আমরা ভাঙি তাহলে R1 এর জন্য হবে কি I1 এবং R2 এর জন্য হচ্ছে কি I2, যেটা কি IS এর সমান। আমরা আগের চিত্রতে যেটা দেখেছিলাম যে IS এইটা আর R2 এর মধ্য দিয়ে কারেন্ট I2 এটা কিন্তু কি একই কারেন্ট। এই I2 টা কিন্তু এখানে কিন্তু সেম, অর্থাৎ I2 বা IS। এই I2 টা সামনে গিয়ে কি R3 এবং R4 প্যারালালের জন্য আবার কি বিভক্ত হয়ে গেছে। তাহলে R3 এর জন্য আমরা ধরলাম I3 এবং R4 এর জন্য আমরা ধরলাম I4। প্রশ্নে কিন্তু এই 30 ওহম রেজিস্টরের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্টের মানই জানতে চাওয়া হয়েছে। এই I3 এবং I4 সামনে গিয়ে কি একটা রাস্তা পাইছে, যেটা কি এই I2 বা IS একই কারেন্ট। এখন আমরা
R1 এর কারেন্টটি নির্ণয় করি। যেহেতু আমাদের এই R2 এর কারেন্টটি লাগবে, সেহেতু আমরা I1 এর কারেন্টটি নির্ণয় করি। R1 এর ভোল্টেজ আমরা জানি কি সাপ্লাই ভোল্টেজের সমান, এবং R1 এর মান 24 ওহম, সেহেতু I1 এর মান বের করা খুবই সহজ। তাহলে R1 এর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট হবে কি I1 সমান সমান V1 বাই R1। V1 হচ্ছে কি সাপ্লাই ভোল্টেজের সমান, যেটা আমরা কি এর আগের চিত্রতেই দেখেছি। তাহলে V1 সমান সমান V, আর R1 যেটা আছে সেটাই। তাহলে V এর মান কি 240 এবং R1 এর মান 20। তাহলে 240 কে যদি আমরা 24 দিয়ে ভাগ করি তাহলে কি হবে 10 অ্যাম্পিয়ার, যেটা কি আমরা প্রদর্শন করলাম। R1 এর মান কি 10 অ্যাম্পিয়ার। তাহলে আমরা R1 এর মান জানি, I এর মান জানি, I2 এর মান বের করাও সহজ, কারণ আমরা সার্কিট থেকে আমরা লিখতে পারি যে I সমান সমান কি I1 প্লাস I2। যেহেতু এই দুইটা কি প্যারালাল অংশ, সেহেতু প্যারালাল অংশের ক্ষেত্রে মোট কারেন্ট হবে কি প্যারালাল অংশের প্রবাহিত কারেন্টের যোগফল। তাহলে এই I অর্থাৎ মোট কারেন্টটা হচ্ছে কি I1 আর I2 এর কি যোগফল, সেটাই আমরা লিখলাম। এইখানে আমাদের I এর মান 20 দেওয়া আছে এবং I1 এর মান আমরা 10 পাইছি। শুধু I2 এর মানটা বের করা লাগবে। তাহলে I2 হবে কি I মাইনাস I1। তাহলে 20 থেকে যদি 10 চলে যায় তাহলে কি I2 এর মান কি 10 অ্যাম্পিয়ার আসবে। তাহলে এখানে আমরা I2 এর মান 10 ওহম পেয়ে গেলাম। এই I2 টা কি I3 এবং I4 এর যোগফল। যেহেতু R3 এবং R4 কি প্যারালাল যুক্ত আছে, তাহলে এই I2 টা হলো কি এখানে বিভক্ত হয়েছে। আমাদের I4 এর মান জানা লাগবে। আমরা এইরকম অবস্থায় শাখা কারেন্ট নির্ণয় করার জন্য প্রিভিয়াস টিউটোরিয়ালে দেখেছিলাম যে কি একটা সহজ সূত্র ব্যবহার করা হয়, যাকে আমরা কি কারেন্ট ডিভাইডার রুল বলে থাকি। সেটাই এখানে আমরা ব্যবহার করব। তাহলে 30 ওহমের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট কি I4। তাহলে এখানে আমরা যদি কারেন্ট ডিভাইডার রুল ব্যবহার করি I4 এর ক্ষেত্রে, তাহলে I4 সমান সমান কি I4 কোন কারেন্ট থেকে আসছে এই I2 থেকে। তাহলে I4 টা হবে কি সার্কিটের কারেন্ট। আমরা তখন দেখেছিলাম কি সার্কিটের মোট কারেন্ট অর্থাৎ সাপ্লাই কারেন্ট যেটা। তাহলে সেখানে সেখানে আমাদের এত অংশগুলো ছিল না, শুধু কি এইটুকু ছিল। তাহলে আমাদের দেখতে হবে যে আমাদের কারেন্টটা বিভক্ত হয়েছে কোন কারেন্ট থেকে। আমাদের এই যে R4, এই কারেন্টটা বিভক্ত হয়েছে I2 থেকে, সেহেতু এই I2 বসবে এবং I4 এর বিপরীত শাখা কি R3। এই R3 উপরে বসলো গুণ আকারে, এবং কি দুটি রেজিস্টরের কি যোগফল R3 প্লাস R4, অর্থাৎ I4 এবং I3 বিভক্ত হয়েছে কি I2 থেকে। তাহলে I3 এবং I4 এর মোট কারেন্ট হচ্ছে কি I2। সেহেতু কারেন্ট ডিভাইডার রুলের ক্ষেত্রে আমাদের ছিল কি মোট কারেন্ট ইনটু বিপরীত শাখার রেজিস্টর। তাহলে I4 এর ক্ষেত্রে আমরা মোট কারেন্ট কি I2 বসাইলাম, এবং R4 এর বিপরীত শাখা কি I3 এর রেজিস্টর কি R3, সেই R3 বসাইলাম। ডিভাইডেড বাই মানে ভাগ কি দুটি রেজিস্টরের যোগফল, সেই দুটি রেজিস্টরের যোগফল বসাইলাম। এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এইটুকু অংশ, অর্থাৎ R4 এর কারেন্ট নির্ণয় করার ক্ষেত্রে যে I2 বসছে মোট কারেন্ট হিসেবে, এটাই কিন্তু সমস্যা করে, যে এটাই আমরা অনেক সময় বুঝি না। এইটা বোঝার সহজ উপায় হলো আমাদের প্যারালাল সার্কিটের ক্ষেত্রে যে কারেন্ট হয়েছে সেই কারেন্টটা কোন কারেন্ট থেকে আসছে। এই I4 এবং I3 আসছে কি I2 থেকে। তাহলে এই প্যারালাল অংশের মোট কারেন্ট হচ্ছে কি I2। সেই ক্ষেত্রে মোট কারেন্ট হিসেবে এই I2 ব্যবহার করা হয়েছে। এই আইটা এখানে ব্যবহার করা হয় নাই, কারণ কি এই I থেকে কিন্তু এই দুইটা বিভক্ত হয়নি। এই দুইটা বিভক্ত হয়েছে কি এই I2 থেকে বিভক্ত হয়েছে। সেহেতু I4 এবং I3 এর ক্ষেত্রে মোট কারেন্ট হচ্ছে কি I2। সেহেতু এই মোট কারেন্টটা এখানে বসছে। আর I4 এর বিপরীত শাখা হচ্ছে I3, সেই I3 বসলো ভাগ কি দুটি রেজিস্টরের যোগফল, সেই দুটি রেজিস্টরের যোগফল আমরা বসিয়ে দিলাম। এখন যদি আমরা প্রতিটি অংশের মান বসাই তাহলে দেখা যাবে যে I2 এর মান হচ্ছে 10, আর 3 এর মান হচ্ছে 20, এবং দুটি রেজিস্টরের যোগফল অর্থাৎ 20 প্লাস কি 30। তাহলে এই দুইটাকে যদি আমরা করি তাহলে দেখা যাবে কি 200/50। 200 কে যদি আমরা 50 দিয়ে ভাগ করি তাহলে দেখা যাবে কি 4 অ্যাম্পিয়ার আসবে। এইটাই কিন্তু আমাদের চাওয়া হয়েছে। এই অঙ্কের ক্ষেত্রে কিন্তু মোট রেজিস্ট্যান্স এবং মোট কারেন্ট নির্ণয় করা খুব সহজ। শুধু সমস্যা হচ্ছে এই যে 30 ওহম রেজিস্টরের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট I4 নির্ণয় করা। এর ক্ষেত্রে আমাদের বোঝার বিষয় হলো আমাদের এই দুইটা রেজিস্টরের মধ্য দিয়ে যে কারেন্ট আসছে
এইটা কোত্থেকে আসছে? এই I2 থেকে আসছে। তাহলে এই I2 টা আমাকে জানা লাগবে। আমরা মোট কারেন্ট কি 20 অ্যাম্পিয়ার পাইছি। তাহলে এই I2 আমাদের জানা লাগবে। এই I2 টা জানার জন্য আমাদের তেমন কিছুই নেই। কিন্তু I1 জানার জন্য সবকিছুই আছে। যেমন I1 জানার জন্য আমাদের ভোল্টেজ V আছে এবং R1 এর মানও জানা আছে। সেক্ষেত্রে আমরা কি ১ম এ কি I1 টা বের করে ফেললাম। তাহলে I1 জানা আছে, I জানা আছে, তাহলে I2 টা আমরা এখন সহজেই পেয়ে যাব। কারণ কি মোট সাপ্লাই কারেন্ট থেকে যদি আমি I1 টা বাদ দেই, তাহলে কি I2 টা পাবো। আর I2 টা পেয়ে গেলে কিন্তু কি আমরা কারেন্ট ডিভাইডার রুলটা ব্যবহার করতেই পারি। কারণ হলো কি I4 এর মান জানতে চাওয়া হয়েছে আর এই I4 টা আসছে কোত্থেকে? এই I2 থেকে। আর সেজন্যই কারেন্ট ডিভাইডার রুল প্রয়োগের ক্ষেত্রে I4 এর ক্ষেত্রে কিন্তু আমরা মোট কারেন্ট হিসেবে কি এই I2 কি ব্যবহার করছি। এইটাই কিন্তু এখানে লক্ষণীয় বিষয়। এখন আমরা অনুশীলনীর সংক্ষিপ্ত প্রশ্ন দেখব। প্রথমেই আছে ১ নাম্বার প্রশ্নে বলছে R1 ওহম এবং R2 ওহমের দুটি রেজিস্ট্যান্স প্যারালালে সংযোগ করে ইহার সাথে R3 ওহমের একটি রেজিস্ট্যান্স সিরিজে সংযোগের একটি সার্কিট অঙ্কন করো। তাহলে আমাদের প্রশ্নে বলছে হলো R1 ওহম এবং R2 ওহমের দুটি রেজিস্ট্যান্স প্যারালালে সংযোগ করে ইহার সাথে R3 ওহমের একটি রেজিস্ট্যান্স সিরিজে সংযোগের একটি সার্কিট অঙ্কন করো। তাহলে প্রথমেই আছে কি R1 এবং R2 ওহমের দুটি রেজিস্ট্যান্স প্যারালাল সংযোগ। তাহলে আমরা দুটি রেজিস্ট্যান্সকে কি প্যারালাল সংযোগ করি যাদের নাম হচ্ছে R1 এবং R2। প্যারালালে কিভাবে সংযোগ করতে হয় সেটা আমরা জানি। আমাদের প্যারালাল কানেকশন মোটামুটি হয়ে গেছে। এখন এরপরে বলা হয়েছে R3 ওহমের একটি রেজিস্ট্যান্স সিরিজে সংযোগ করে, অর্থাৎ এই প্যারালাল অংশের সাথে কি R3 একটা রেজিস্ট্যান্স কি সিরিজে সংযোগ করতে বলছে, সেটা আমরা করে দিলাম। এখন যদি এই সার্কিটটিকে আমরা ক্লোজ করি, দেখতে এরকম লাগবে, যার কি সাপ্লাই ভোল্টেজ V, এই সার্কিটের মোট কারেন্ট হচ্ছে I। এই আইটা যদি সামনে যায় তাহলে কি দুটি পথ পাচ্ছে, সেটা কি R1 এবং R2 এর জন্য। তাহলে এই সার্কিটের মোট কারেন্টটা কি R1 এর জন্য I1 হইছে এবং R2 রেজিস্টরের জন্য I2 কারেন্টে বিভক্ত হয়েছে। অর্থাৎ এই সার্কিটের মোট কারেন্ট I R1 রেজিস্টর এবং R2 রেজিস্টরের জন্য প্যারালালে সংযোগ হওয়ার কারণে দুটি কারেন্টে বিভক্ত হয়েছে। R1 এর জন্য I1 এবং R2 এর জন্য I2। কারণ আমরা জানি প্যারালাল সার্কিটে কারেন্ট বিভক্ত হয়। এই I1 এবং I2 এই বিন্দুতে আসার পরে দেখা যাচ্ছে কি একটাই পথ পাইছে এবং এই যে কারেন্টটা আছে এটাই কি সার্কিটের সেই মোট কারেন্ট। তাহলে আমাদের ১ নম্বর অতি সংক্ষিপ্ত প্রশ্নতে যা বলা হয়েছিল যে R1 এবং R2 ওহমের দুটি রেজিস্ট্যান্স প্যারালালে সংযোগ করে এই R1 এবং R2 রেজিস্টরের দুটি প্যারালাল সংযোগ করার পরে R3 রেজিস্টরটাকে সিরিজে সংযোগ করে কি একটি সার্কিট অঙ্কন করতে বলা হয়েছিল, সেটাই এখানে দেখানো হয়েছে। ২ নাম্বার অতি সংক্ষিপ্ত প্রশ্নে বলছে প্যারালাল সার্কিটের সাথে যে কোনো মানের একটি রেজিস্ট্যান্স সিরিজে সংযোগ করলে সমতুল্য রেজিস্ট্যান্স বাড়বে না কমবে। তাহলে আমাদের প্রশ্নে বলছে প্যারালাল সার্কিটের সাথে যে কোনো মানের একটি রেজিস্ট্যান্স সিরিজে সংযোগ করলে সমতুল্য রেজিস্ট্যান্স বাড়বে না কমবে। তাহলে যদি একটি প্যারালাল সার্কিটের সাথে যে কোনো মানের একটি রেজিস্ট্যান্স সিরিজে সংযোগ করা হয় তাহলে সমতুল্য রেজিস্ট্যান্স বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের মান কি বাড়বে। কারণ কি? কারণ হিসেবে আমরা জানি যে সিরিজে সংযোগের ক্ষেত্রে রেজিস্ট্যান্স সরাসরি কি যোগ হয়। তাহলে আমরা বলতে পারি যে মোট রেজিস্ট্যান্স RT হবে কি প্যারালাল রেজিস্ট্যান্স প্লাস কি সিরিজ রেজিস্ট্যান্স। প্যারালাল রেজিস্ট্যান্স হলো এই যে প্যারালাল সার্কিটের সমতুল্য রেজিস্ট্যান্স হচ্ছে RP, এর সাথে কি একটা সিরিজে সংযুক্ত রেজিস্ট্যান্স কি RS। যেহেতু সিরিজে সংযোগ করা হয়েছে সেহেতু কি সরাসরি যোগ আকারে বসছে, আর এই যোগ আকারে বসার কারণেই প্যারালাল সার্কিটের সাথে যদি যে কোনো রেজিস্ট্যান্স সিরিজে সংযোগ করি তাহলে এর সমতুল্য টোটাল সার্কিটের রেজিস্ট্যান্সের মান বৃদ্ধি পাবে। এখন হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন। ১ নম্বরে বলছে একটি সিরিজ প্যারালাল সার্কিট অঙ্কন করো। তাহলে সিরিজ প্যারালাল মেসো সার্কিটের চিত্র হলো এইটা, যেখানে সিরিজ প্যারালাল মেসো সার্কিট বলাই আছে চিত্রে, যেখানে কি R1 R2 প্যারালাল এবং এর সাথে আবার কি R3 প্যারালাল। এই প্যারালাল অংশের সাথে R4 হচ্ছে কি সিরিজ। তাহলে এই সার্কিটে প্যারালাল অংশও আছে এবং সিরিজ অংশও আছে, তাই এখানে বলা হয়েছে সিরিজ প্যারালাল মেসো সার্কিট।
2 নম্বরে বলছে সিরিজ প্যারালাল সার্কিট কি? এটা অধ্যায়ের প্রথম দিকেই আছে যে বলছিল যখন কোনো সার্কিটে কিছু উপাদান সিরিজে এবং কিছু উপাদান প্যারালালে সংযোগ করা হয় তখন তাকে সিরিজ প্যারালাল মিশ্র সার্কিট বলে। অর্থাৎ কিছু অংশকে সিরিজে এবং কিছু অংশ প্যারালালে সংযোগ করা হলে ওই সার্কিটকে সিরিজ প্যারালাল মিশ্র সার্কিট বলা হয়। সংক্ষিপ্ত 3, কি কি উপায়ে সিরিজ প্যারালাল মিশ্র সার্কিট তৈরি করা যায়? এই প্রশ্নের উত্তরও প্রথম দিকেই আছে যে সিরিজ প্যারালাল মেসো সার্কিট নিম্নলিখিত উপায়ে গঠিত হতে পারে। অর্থাৎ 3টি উপায়ে দেওয়া আছে, যেখানে কতে বলছে 2 বা ততোধিক লোড প্যারালালে সংযোগ করে উক্ত প্যারালাল ইউনিটকে সিরিজে সংযোগ করে। খ, 2 বা ততোধিক লোড সিরিজে সংযোগ করে উক্ত সিরিজ ইউনিটকে প্যারালালে সংযোগ করে। এবং হলো গ, ক ও খ এর সমন্বয়েও এই সার্কিট গঠন করা যায়। অর্থাৎ এই 3টি উপায়ে সিরিজ প্যারালাল মিশ্র সার্কিট কি গঠন বা তৈরি করা যায়। রচনামূলক প্রশ্ন, মিশ্র সংযোগ বা মিশ্র সার্কিট বলতে কি বোঝায়? অর্থাৎ এখানে মিশ্র সংযোগ বা মিশ্র সার্কিট বলতে সিরিজ প্যারালাল মিশ্র সার্কিটকে বোঝানো হয়েছে। তাহলে আমরা বলতে পারি যে সিরিজ প্যারালাল মিশ্র সার্কিট কি বা বলতে কি বোঝায়। তাহলে এটা প্রথম দিকেই আছে যে সিরিজ প্যারালাল মিশ্র সার্কিটের সংজ্ঞা। যখন কোনো সার্কিটের কিছু উপাদান সিরিজে এবং কিছু উপাদান প্যারালালে সংযোগ করা হয় তখন তাকে সিরিজ প্যারালাল মিশ্র সার্কিট বলে। যেহেতু এটা রচনামূলক প্রশ্ন সেহেতু এটা একটু বিস্তারিত দেওয়া লাগবে বা একটু বড় করে দিতে হবে। এই ক্ষেত্রে আমরা সিরিজ প্যারালাল মিশ্র সার্কিট 3টি যে উপায় দেওয়া আছে যে গঠন করা যায় এইটাও কি এখানে যুক্ত হয়ে যাবে। এই সংজ্ঞার সাথে সিরিজ প্যারালাল মিশ্র সার্কিটে গঠন করার যে 3টি উপায় আছে সেটাও দেওয়া লাগবে এবং সিরিজ প্যারালাল মিশ্র সার্কিটের চিত্রটাও দেওয়া লাগবে। যেহেতু কি এটা রচনামূলক প্রশ্ন তাই একটু বিস্তারিত আকারে দেওয়া প্রয়োজন। তাহলে এই রচনামূলক প্রশ্নের ক্ষেত্রে প্রথমেই কি সংজ্ঞাটা দেওয়া লাগবে এবং সিরিজ প্যারালাল মিশ্র সার্কিট কিভাবে গঠন করা হয় সেই 3টা উপায় দেওয়া লাগবে এবং সিরিজ প্যারালাল মিশ্র সার্কিটের এই সার্কিট চিত্রটি দেওয়া লাগবে। 2 নম্বর প্রশ্ন, সিরিজ প্যারালাল সার্কিটের সমতুল্য রেজিস্ট্যান্স নির্ণয় করো। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে যে সিরিজ প্যারালাল সার্কিটের সমতুল্য রেজিস্ট্যান্স কিভাবে নির্ণয় করা হয়। এই সিরিজ প্যারালাল সার্কিটের মোট রেজিস্ট্যান্স বা সমতুল্য রেজিস্ট্যান্স আমরা কিন্তু কিছুক্ষণ আগেও ব্যাখ্যা করেছিলাম যে এই চিত্রটাই কি আমাদের প্রথমেই দেওয়া আছে যেখানে কি R1 সিরিজে R2 এবং R3 প্যারালালে, কারণ কি এই সার্কিটের মোট কারেন্ট এই বি বিন্দুতে গিয়ে কি বিভক্ত হয়ে গেছে। এই দুইটা কারেন্ট আবার কি সি বিন্দুতে এসে কি একটাই কারেন্ট, সেটা কি সার্কিটের মোট কারেন্ট পাওয়া গেছে। এই সি বিন্দুর কারেন্টটা যদি আবার যখন ডি বিন্দুতে গেল তখন কি R5 এবং R6 এর জন্য কি আবার দুটা পথ পেয়ে কি কারেন্ট বিভক্ত হয়ে গেল। এই বিভক্ত কারেন্ট আবার ই বিন্দুতে এসে কি একটাই কারেন্টে রূপান্তরিত হয়ে সার্কিট কি ক্লোজ হয়েছে। তাহলে সার্কিট থেকে সাধারণ বিশ্লেষণ যদি আমরা করি, R1 হচ্ছে সিরিজ, R2 এবং R3 প্যারালাল কারণ কি কারেন্ট বিভক্ত হয়েছে, R4 আবার সিরিজ কারণ কি কারেন্ট একটাই, R5 এবং R6 প্যারালাল কারণ কি কারেন্ট বিভক্ত হয়েছে। তাহলে আমাদের প্রথম লক্ষ্য হচ্ছে এই যে প্যারালাল যে দুটি অংশ আছে এদেরকে সমতুল্য করে কি একটা রেজিস্টরে রূপান্তর করা। তাহলে আমরা প্রথমেই দেখি যে বি এবং সি অংশে R2 এবং R3 কি প্যারালাল আছে, এদের সমতুল্য রেজিস্ট্যান্স কি হবে, ধরলাম কি আমরা R23, যেহেতু 2 এবং 3 আছে তাহলে এদের নাম দিলাম আমরা কি R23। তাহলে সেটা কি 1/R23 সমান সমান 1/R2 প্লাস কি 1/R3। এই R2 এবং R3 এইরূপ অবস্থায় আছে, এটাকে কি আমরা লসাগু আকারে লিখলাম। লসাগু আকারটা হলো যে এদের হরগুলোর গুণফল আর উপরে হবে এদের কি যোগফল। তাহলে আমরা লসাগু আকারে বসিয়ে দিলাম। এখন যেহেতু এইটা কি বিপরীত আকারে আছে, 1 আকারে আছে, একে আমরা যদি প্রকৃত মান হিসেবে নিতে চাই তাহলে কি উল্টিয়ে দিতে হবে। তাহলে R23 কে যদি উল্টিয়ে দেই তাহলে R23 বাই কি 1 আছে, 1 কি দেখাইতে হয় না, তাহলে শুধু থাকলো কি এখানে R23। আর এই অংশটাকে যদি আমরা উল্টিয়ে দেই তাহলে উপরে আসবে কি এই গুণ আকারের যে অংশটা R2 ইন্টু R3 এটা আসবে উপরে এবং R2 প্লাস R3 এটা চলে আসবে কি নিচে। তাহলে R2 এবং R3 প্যারালাল অংশের সমতুল্য রেজিস্ট্যান্স আমরা পেয়ে গেলাম। ঠিক একইভাবে DE প্যারালাল অংশের সমতুল্য রেজিস্ট্যান্স আমরা বের করব।
পাবো। তাহলে 1/R5/6 দিলাম, যেহেতু R5 এবং R6 এর জন্য R5/6 দিলাম সমান 1/R5 প্লাস 1/R6। এটাকে আবার কি আমরা লসাগু আকারে লিখলাম। যেহেতু এটা 1 আকারে আছে, এটাকে প্রকৃত মান হিসেবে লিখতে হলে কি উল্টি দিতে হবে। তাহলে R5/6 হইলো, আর এই লসাগু ফরম্যাটকে যদি আমরা উল্টিয়ে দেই, উপরে চলে যাবে R5 ইন্টু R6 আর নিচে চলে আসবে R5 প্লাস কি R6। তাহলে আমরা এই দুটি প্যারালাল অংশের সমতুল্য রেজিস্ট্যান্স বের করে নিলাম। এখন আবার কি আমরা সার্কিটটি ড্রয়িং করা হয়েছে এই দ্বিতীয় পার্টে। দেখা যাচ্ছে যে এই সার্কিটে R1 এর জায়গায় আছে এই প্যারালাল অংশের, অর্থাৎ বি এবং সি প্যারালাল অংশের একটা রেজিস্টার করা হয়েছে কি R23, যেটা আমরা সমতুল্য হিসেবে পাইছি। তারপরে কি আছে, সি বিন্দুতে এসে কি আবার R4 আসলো, যেটা আগে দেওয়া ছিল, এবং ডি বিন্দুতে এসে কি এই যে আবার প্যারালাল অংশ পাইছে R5 এবং R6, এটার সমতুল্য রেজিস্ট্যান্স আমরা এখানে বসে দিলাম R5/6। তাহলে সার্কিটটি দেখতে সম্পূর্ণ সিরিজ সার্কিট অনুরূপ হয়েছে। এখন এই সার্কিটের যদি সমতুল্য রেজিস্ট্যান্স আমরা নির্ণয় করতে চাই, তাহলে সিরিজ সার্কিটের সূত্রটি ব্যবহার করতে হবে। তাহলে সার্কিটের মোট সমতুল্য রেজিস্ট্যান্স হচ্ছে RT সমান সমান R1 প্লাস R23 প্লাস R4 প্লাস R5/6। তাহলে এই সিরিজ প্যারালাল সার্কিটের মোট রেজিস্ট্যান্স কিভাবে আমরা নির্ণয় করতে হয় সেটা আমরা কি পেয়ে গেলাম। তাহলে প্রশ্নে কিন্তু এটাই চাওয়া হয়েছে যে সিরিজ প্যারালাল মিশ্র সার্কিটের সমতুল্য রেজিস্ট্যান্স কিভাবে নির্ণয় করতে হয়। 3 নম্বর প্রশ্ন হচ্ছে সিরিজ প্যারালাল মিশ্র সার্কিটের মোট কারেন্ট নির্ণয় করো। এই প্রশ্নটা আমরা আগেই ব্যাখ্যা করেছিলাম যে সিরিজ প্যারালাল সার্কিটের মোট কারেন্ট নির্ণয়। এখানে বলা ছিল যে সরবরাহকৃত ভোল্টেজকে যদি আমরা মোট রেজিস্ট্যান্স দ্বারা ভাগ করি, তাহলে কি মোট কারেন্ট পাওয়া যাবে। সেটা কি আমরা ওহমের সূত্র থেকেই জানি যে মোট কারেন্ট I = V/R। তাহলে এখানে সরবরাহকৃত ভোল্টেজ কি V ধরা হইলো এবং মোট রেজিস্ট্যান্স কি RT। সিরিজ প্যারালাল সার্কিটের মোট রেজিস্ট্যান্স কিভাবে নির্ণয় করতে হয় সেটা কিন্তু আমরা দেখেছি। তাহলে এই RT হলো সিরিজ প্যারালাল সার্কিটের মোট রেজিস্ট্যান্স। তাহলে মোট কারেন্ট কি হবে, সাপ্লাই ভোল্টেজ ভাগ কি সমতুল্য মোট রেজিস্ট্যান্স, যেটা এই চিত্রে দেওয়া আছে। এই একটা রেজিস্টর দিয়ে বোঝাইছে যে সিরিজ প্যারালাল সার্কিটের মোট রেজিস্ট্যান্স কি এই RT, এবং এটাই হলো সেই সাপ্লাই ভোল্টেজ V। তাহলে প্রথমে সিরিজ প্যারালাল সার্কিটের কি করতে হবে, মোট সমতুল্য রেজিস্ট্যান্স নির্ণয় করতে হবে, এবং পরে ওই সরবরাহ ভোল্টেজকে এই সমতুল্য রেজিস্ট্যান্স দ্বারা কি ভাগ করলে কি সার্কিটের মোট কারেন্ট পাওয়া যাবে। 4 নম্বরে বলছে সিরিজ প্যারালাল মিশ্র সার্কিটের বিভিন্ন অংশের ভোল্টেজ নির্ণয় করো। সিরিজ প্যারালাল সার্কিটের বিভিন্ন অংশের ভোল্টেজ আমরা আগেই ব্যাখ্যা করেছি। এটাই প্রশ্নে চাওয়া হয়েছে যে AV হচ্ছে সার্কিটের সাপ্লাই ভোল্টেজ, R3 হচ্ছে সিরিজ রেজিস্ট্যান্স, R2 এবং R1 হচ্ছে কি প্যারালাল রেজিস্ট্যান্স। R3 এর ক্ষেত্রে V3 হচ্ছে সিরিজ অংশের ভোল্টেজ, এবং এই VP দ্বারা বোঝাচ্ছে যে এই প্যারালাল অংশের ভোল্টেজ। তাহলে এখানে আমরা বিভিন্ন অংশের ভোল্টেজ কিভাবে নির্ণয় করব। বলছে যে সিরিজ প্যারালাল সার্কিটের সরবরাহকৃত ভোল্টেজ হতে সিরিজ রেজিস্ট্যান্সের জন্য ঘাটতি ভোল্টেজ বিয়োগ করলে প্যারালাল অংশের প্রাপ্ত ভোল্টেজ পাওয়া যাবে। অর্থাৎ এই সাপ্লাই ভোল্টেজ হচ্ছে কি এই সিরিজ অংশের ভোল্টেজ এবং প্যারালাল অংশের ভোল্টেজের কি যোগফল। এখন আমাদের দরকার কি প্যারালাল অংশের ভোল্টেজ। এটা যদি আমরা বের করতে চাই ভিপি, তাহলে সাপ্লাই ভোল্টেজ হতে সিরিজ অংশের ভোল্টেজ V3 যদি বাদ দেওয়া হয়, তাহলে প্যারালাল অংশের ভোল্টেজ VP পাওয়া যাবে। এটাই এখানে লিখছে যে অর্থাৎ VP সমান সমান V মাইনাস V3। তাহলে প্যারালাল রেজিস্ট্যান্স R1 এবং R2 এর দুই প্রান্তের একই ভোল্টেজ VP পাওয়া যাবে, কারণ কি প্যারালাল অংশে ভোল্টেজ বিভক্ত হয় না, অর্থাৎ R1 এবং R2 এর জন্য ভোল্টেজ কি একটাই, সেটা কি VP। তাহলে আমরা VP কিভাবে নির্ণয় করতে হয় পেয়ে গেলাম। সেটা হলো কি সাপ্লাই ভোল্টেজ হতে সিরিজ অংশের ভোল্টেজ যদি আমরা বাদ দেই, তাহলে কি প্যারালাল অংশের ভোল্টেজ পাওয়া যাবে, অর্থাৎ VP পাওয়া যাবে। এখন আমাদের লক্ষ্য হচ্ছে যে আমরা V3 অর্থাৎ সিরিজ অংশের ভোল্টেজ কিভাবে বের করব। সিরিজ অংশের ভোল্টেজ বের করা খুবই সহজ। সেটা হলো ওহমের সূত্র অনুযায়ী V = IR, অর্থাৎ সিরিজ অংশের ঘাটতি ভোল্টেজ যদি আমরা V3 ধরি, তাহলে কারেন্ট হচ্ছে সার্কিটের মোট কারেন্ট এবং ওই শাখার রেজিস্ট্যান্স, অর্থাৎ সিরিজ অংশের রেজিস্ট্যান্স এর গুণফল। তাহলে V3 হবে কি I × R3, অর্থাৎ I হচ্ছে এখানে সার্কিটের মোট কারেন্ট। আর প্যারালাল অংশের ভোল্টেজ আমরা কিভাবে পাবো, সেটা হলো কি সাপ্লাই ভোল্টেজ থেকে সিরিজ অংশের ভোল্টেজ
বাদ দিলে কি আমরা প্যারালাল অংশের ভোল্টেজ পাবো। তাহলে সিরিজ প্যারালাল সার্কিটের বিভিন্ন অংশের ভোল্টেজ কিভাবে বের করতে হয় আমরা জেনে গেলাম। এখানে ২ ধরনের ভোল্টেজই বের করতে হয়। সেটা হলো প্যারালাল অংশের ভোল্টেজ ভিপি এবং সিরিজ অংশের ভোল্টেজ। এখন আমরা অনুশীলনীর গাণিতিক সমস্যাগুলি সমাধান করব। ১ নম্বরে বলছে যে প্যারালালে সংযুক্ত 4 ওহম এবং 10 ওহম দুটি রেজিস্ট্যান্সের সমন্বিত একটি সার্কিটের সাথে অপর একটি 12 ওহমের রেজিস্ট্যান্স সিরিজে সংযুক্ত আছে। যদি 12 ওহম রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে 2 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হয় তবে ক 4 ওহম ও 10 ওহম রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে প্রবাহিত কারেন্টের মান কত? খ সমগ্র সার্কিটের বিপরীতে কত ভোল্ট প্রয়োগ করতে হবে? তাহলে আমরা প্রশ্নটি ভালোভাবে একটু পড়ে নিই বা বোঝার চেষ্টা করি যে প্রশ্নে কি বলছে। প্রথমেই বলছে যে প্যারালালে সংযুক্ত, অর্থাৎ প্যারালালে সংযুক্ত করতে হবে কাকে কাকে? এই 4 ওহম ও 10 ওহমের দুটি রেজিস্ট্যান্সের সমন্বিত একটি সার্কিট। এই সার্কিটের সাথে অপর একটি কি 12 ওহমের রেজিস্ট্যান্স কি সিরিজে সংযুক্ত আছে। যদি 12 ওহম রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে 2 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হয় তবে আমাদের বের করতে বলছে যে 4 ওহম ও 10 ওহম রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে প্রবাহিত কারেন্টের মান কত এবং খ সমগ্র সার্কিটের বিপরীতে কত ভোল্ট প্রয়োগ করতে হবে। এখন যদি আমরা প্রশ্ন অনুসারে সার্কিট তৈরি করি তাহলে দেখা যাবে কি 4 ওহম এবং 10 ওহমের দুটি রেজিস্টর কি প্যারালালে সংযুক্ত আছে। তাহলে আমরা 4 ওহম এবং 10 ওহমের রেজিস্টর দিয়ে একটি প্যারালাল সার্কিট তৈরি করলাম, যার একটাকে নাম দিলাম আমরা R1 এবং অন্যটাকে নাম দিলাম কি R2। এই প্যারালাল সার্কিটের সাথে কি বলছে যে 12 ওহমের একটি রেজিস্ট্যান্স সিরিজে সংযুক্ত আছে। তাহলে এর সাথে আমরা একটি কি 12 ওহমের রেজিস্ট্যান্স যুক্ত করে দিলাম, যার নাম দিলাম R3। এখন যদি আমরা সার্কিটটি ক্লোজ করি তাহলে দেখতে এরকম লাগবে। এখন বলছে প্রশ্নে 12 ওহম রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে 2 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হয়। 12 ওহম রেজিস্ট্যান্স, 12 ওহম রেজিস্ট্যান্স বলতে এই R3 কে বোঝানো হয়েছে, যেহেতু R1 4 ওহম এবং R2 10 ওহম। তাহলে 12 ওহম রেজিস্ট্যান্স বলতে এই R3 অর্থাৎ সিরিজে সংযুক্ত রেজিস্ট্যান্স কে বোঝানো হয়েছে। এই রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে কি 2 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হয়। তাহলে আমরা সেটা দিয়ে দিই যে R3 এর মধ্য দিয়ে কি 2 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হয়। তাহলে R3 এর কারেন্ট কি I3, আর এই I3 হচ্ছে সার্কিটের সমগ্র কারেন্ট বা মোট কারেন্ট কি সেই I, কারণ কি I3 হচ্ছে কি সিরিজে সংযুক্ত। তাহলে সিরিজের ক্ষেত্রে কারেন্ট কি সার্কিটের মোট কারেন্টেই প্রবাহিত হয়, অর্থাৎ I সমান সমান কি I3, অর্থাৎ সার্কিটের মোট কারেন্ট আর R3 এর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট কি একই। তাহলে আমরা বলতে পারি যে সার্কিটের মোট কারেন্ট কি 2 অ্যাম্পিয়ার। এখন এই মোট কারেন্ট I বা I3 এই বিন্দুতে আসার পরে কি পাইছে? দুটি পথ পাইছে, R1 এর জন্য একটি পথ এবং R2 এর জন্য একটি পথ। তাহলে যেহেতু দুটি পথ পাইছে তার মানে কি এটা প্যারালাল অংশ, সেটা কিন্তু প্রশ্নেই বলে দিয়েছে যে প্যারালালে সংযুক্ত। তাহলে প্যারালাল অংশের ক্ষেত্রে কি কারেন্ট বিভক্ত হয়। আমরা যদি কারেন্ট দেখাই দেই যে R1 এর ক্ষেত্রে কি কারেন্ট I1, এটাই কিন্তু কতে চাওয়া হয়েছে যে 4 ওহম এবং 10 ওহম রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে প্রবাহিত কারেন্টের মান, অর্থাৎ 4 ওহম রেজিস্টর অর্থাৎ R1 এর ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট কি I1, এই I1 এর মান জানতে চাওয়া হয়েছে। এবং 10 ওহম রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে 10 ওহম রেজিস্টর কি R2, তাহলে এই R2 এর মান কি I2 এর মানও কি জানতে চাওয়া হয়েছে। তার মানে ক থেকে জানতে চাওয়া হয়েছে I1 এর মান এবং I2 এর মান। এবং খতে চাওয়া হয়েছে যে সমগ্র সার্কিটের বিপরীতে কত ভোল্ট প্রয়োগ করতে হবে, অর্থাৎ সার্কিটের সাপ্লাই ভোল্টেজ কত। তাহলে এই অবস্থায় আমরা প্যারালালে সংযুক্ত সার্কিটের শাখা কারেন্ট বের করার জন্য আমরা একটি সহজ সূত্র পূর্ববর্তী ভিডিওতে বিশ্লেষণ করেছিলাম। যদি ভিডিওটি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নিবেন। এই শাখা কারেন্ট বের করার জন্য আমরা ব্যবহার করেছিলাম কি কারেন্ট ডিভাইডার রুল। তাহলে এখানে যদি আমরা কারেন্ট ডিভাইডার রুল ব্যবহার করি I1 এর ক্ষেত্রে, এই I1 এর ক্ষেত্রে যদি আমরা কারেন্ট ডিভাইডার রুল ব্যবহার করি তাহলে দেখা যাবে কি মোট কারেন্ট, অর্থাৎ এই I1 এবং I2 বিভক্ত হয়েছে কোন কারেন্ট থেকে? এই কারেন্ট থেকে। এই কারেন্টের নাম কি? এই কারেন্টের নাম হচ্ছে I বা I3, যার মান কত 2 অ্যাম্পিয়ার, যেটা প্রশ্নেই দেওয়া আছে যে 12 ওহম রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে 2 অ্যাম্পিয়ার, অর্থাৎ এই R3 এর মধ্য দিয়ে 2 অ্যাম্পিয়ার কারেন্ট যায়। এই R3 টা হচ্ছে সিরিজে, তাহলে
তাহলে সিরিজের মধ্য দিয়ে কিন্তু সার্কিটের মোট কারেন্টটাই প্রবাহিত হয়। তাহলে আমরা I এর মান বলতে পারি কি 2 অ্যাম্পিয়ার। এই I থেকেই কিন্তু I1 এবং I2 বিভক্ত হইছে। তার মানে আমরা I1 এর ক্ষেত্রে মোট কারেন্ট ধরতে পারি কি এই I, সেই আইটাই এখানে দেওয়া হয়েছে এবং I1 এর ক্ষেত্রে তার বিপরীত শাখা কি R2, এই R2 কি গুণ আকারে বসানো হয়েছে ভাগ প্যারালাল শাখার দুটি রেজিস্টরের কি যোগফল অর্থাৎ R1 প্লাস কি R2 সেটাই এখানে বসানো হয়েছে। এখন যদি আমরা প্রতিটির মান বসিয়ে দেই অর্থাৎ I এর মান আমরা 2 বসিয়ে দিলাম, R2 এর মান কত, R2 এর মান হচ্ছে 10 এবং ভাগ আকারে আছে কি R1 প্লাস R2, R1 এর মান 4 এবং R2 এর মান কি 10 বসিয়ে দিলে এর ফলাফল কি আসবে 20/14। তাহলে 20 কে যদি আমি 14 দিয়ে ভাগ করি তাহলে কি আসতেছে I1 এর মান 1.43 অ্যাম্পিয়ার। তাহলে আমরা I1 এর মান কিন্তু পেয়ে গেলাম। এখন আমরা I2 এর মানটাও কি ঠিক একই ভাবে বের করব। তাহলে I2 সমান সমান মোট কারেন্ট অর্থাৎ I2 টা কোত্থেকে আসছে এই I থেকে আসছে। তাহলে I2 সমান সমান কি সেই I ইনটু I2 এর বিপরীত শাখা কি R1, তাহলে R1 বসলো ভাগ কি দুটি রেজিস্টরের যোগফল ভাগ কি দুটি রেজিস্টরের যোগফল বসাই দিলাম। এখন প্রতিটির মান যদি আমরা বসিয়ে দেই তাহলে দেখা যাবে যে 8/14 আসছে। এখন এই 8 কে যদি আমরা 14 দিয়ে ভাগ দেই তাহলে I2 এর মান আসতেছে কি 0.57 অ্যাম্পিয়ার। তাহলে আমাদের এই ক থেকে কিন্তু এটাই চাওয়া হয়েছে যে 4 ওহম এবং 10 ওহম রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে প্রবাহিত কারেন্টের মান। তার মানে 4 ওহম কি R1 এর কারেন্ট কি I1, তাহলে I1 এর কারেন্ট আমরা পাইলাম কি 1.43 অ্যাম্পিয়ার এবং 10 ওহম রেজিস্ট্যান্স 10 ওহম রেজিস্টরের নাম হচ্ছে R2 এর কারেন্ট কি I2 এর মান হচ্ছে কি 0.57 অ্যাম্পিয়ার। এখন আমাদের কি সাপ্লাই ভোল্টেজ লাগবে। তাহলে আমরা সার্কিটে ভোল্টেজের অংশগুলো দেখিয়ে দেই যে প্যারালাল অংশের ভোল্টেজ কি V1 বা V2 অর্থাৎ R1 এর ক্ষেত্রে যদি আমরা ভোল্টেজ চিন্তা করি তাহলে V1 এবং R2 এর ক্ষেত্রে যদি ভোল্টেজ চিন্তা করি সেটা কি V2। কিন্তু প্যারালালের ক্ষেত্রে কি ভোল্টেজ বিভক্ত হয় না অর্থাৎ R1 এর মধ্য দিয়ে যে ভোল্টেজ যাবে R2 এর মধ্য দিয়ে কি সেই ভোল্টেজই যাবে। তাই এখানে লেখা হয়েছে যে V1 সমান সমান V2 অর্থাৎ প্যারালাল অংশের ক্ষেত্রে ভোল্টেজ কি সমান থাকে। এবং সিরিজ অংশের ভোল্টেজটা আমরা যদি দেখাই যে সিরিজ অংশের রেজিস্ট্যান্স কি R3, এই R3 এর ভোল্টেজ কি V3, তাহলে সাপ্লাই ভোল্টেজ হবে কি এই প্যারালাল অংশের ভোল্টেজ প্লাস কি সিরিজ অংশের ভোল্টেজ। তাহলে আমরা এখন এই প্যারালাল অংশের ভোল্টেজ বের করে নেই, কারণ কি আমাদের V1 বের করার ক্ষেত্রে কি R1 আর I1 লাগবে, দুইটার মানই আমরা জানি। আবার V2 এর ক্ষেত্রেও কি R2 এবং I2 লাগবে, দুইটার মানে কি আমাদের জানা আছে। তাহলে আমরা একটার মান বের করি, ধরলাম V1 ইজ ইকুয়াল টু কি I1 R1, তাহলে I1 এর মান কত, I1 এর মান হচ্ছে 1.43 অ্যাম্পিয়ার এবং R1 এর মান হচ্ছে 4 ওহম। তাহলে মান যদি বসিয়ে দেই দেখা যাবে কি V1 এর মান 5.75 ভোল্ট আসবে। তাহলে V1 আর V2 কি একই, কারণ হচ্ছে যে R1 4 ওহম এবং R2 কি 10 ওহম কি প্যারালালে যুক্ত আছে, তাই কি V1 বা V2 এর মান কি 5.75 ভোল্ট। তাহলে আমরা বলতে পারি V1 সমান সমান V2 সমান সমান 5.75 ভোল্ট। এখন আমরা এই সিরিজ অংশের ভোল্টেজ নির্ণয় করব। সিরিজ অংশের ভোল্টেজ V3 সমান সমান কি I3R3, যেহেতু ওহমের সূত্র V is equal to IR, I3 এর মান প্রশ্নেই দেওয়া আছে এবং R3 এর মানও দেওয়া আছে। তাহলে V3 কত হবে, তাহলে V3 হবে I3R3, I3 এর মান 2 এবং R3 এর মান 12, তাহলে কত হচ্ছে 24 ভোল্ট। তাহলে আমরা প্যারালাল অংশের ভোল্টেজও পেয়ে গেলাম 5.75 ভোল্ট এবং সিরিজ অংশের ভোল্টেজ পেলাম 24 ভোল্ট। এখন আমাদের কি সাপ্লাই ভোল্টেজটা প্রয়োজন। তাহলে আমরা সার্কিটের মোট ভোল্টেজ হিসেবে বলতে পারি V is equal to V1 plus V3। এখানে V1 এর জায়গায় V2 ও আমরা লিখতে পারি, কারণ কি V1 সমান সমান কি V2, তাহলে V1 এর মান হচ্ছে 5.75 এবং V3 এর মান হচ্ছে 24। এই দুটোকে যদি যোগ করা হয় 29.75 ভোল্ট। এটাই কিন্তু আমাদের খতে চাওয়া হয়েছে যে সমগ্র সার্কিটের বিপরীতে কত ভোল্ট প্রয়োগ করতে হবে। তাহলে সমগ্র সার্কিটের বিপরীতে 29.75 ভোল্ট প্রয়োগ করতে হবে। এখানে খ নাম্বারে উত্তর দেওয়া আছে 29.71 ভোল্ট, কিন্তু আমরা যা সমাধান করেছি তার ভোল্টেজ আসছে 29.75 ভোল্ট। দশমিকের পরে যদি 5, 6, 7 এরকম ভেরিয়েশন হয় মানের ভিতরে তাতে কোনো সমস্যা নেই,
কিন্তু আমাদের মূল টার্গেট হচ্ছে 29.7। এই 7 পর্যন্ত আমাদের ঠিক আছে, মানে অঙ্ক আমাদের কারেক্ট আছে। এরপরে সংখ্যাটি কি ভেরিয়েশন আসছে, এখানে আসছে 5, কিন্তু আমাদের সমাধানে আছে কি 1। তো এটা খুব বেশি ব্যবধান নয়, আমাদের অঙ্ক কিন্তু ঠিকই আছে। এখন আমরা গাণিতিক সমস্যা 2 নম্বরটি দেখব, যে বলছে নিম্নের সার্কিটে, অর্থাৎ এই সার্কিটটি আমাদের দেওয়া আছে। এখান থেকে আমাদের যা যা বের করতে বলছে, কতে বলছে 5 ওহম রেজিস্ট্যান্সের কারেন্ট কত, অর্থাৎ এই যে 5 ওহম রেজিস্ট্যান্স দেওয়া আছে এর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্টের মান কত, এবং খতে বলছে 6 ওহম রেজিস্ট্যান্সের ভোল্টেজ ড্রপ কত, অর্থাৎ এই যে 6 ওহম, এই 6 ওহম রেজিস্ট্যান্সের ভোল্টেজ, অর্থাৎ এখানে যে আড়াআড়ি ভোল্টেজটা, এই ভোল্টেজ ড্রপ কত হবে। তাহলে আমরা যদি প্রশ্নটি দেখি, যে আমাদের এই সার্কিটটি কি দেওয়া আছে, এখান থেকে চাওয়া হয়েছে 5 ওহম রেজিস্ট্যান্সের মধ্যে কারেন্ট এবং 6 ওহম রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে ভোল্টেজ ড্রপ কত। প্রশ্নে দেওয়া এই সার্কিটটি যদি আমরা একটু বিশ্লেষণ করে দেখি, যে প্রথমে আমাদের কি দেওয়া আছে, এই 5 ওহম রেজিস্টর দেওয়া আছে, যার নাম আমরা কি দিলাম, আর 1 নাম দিলাম। এরপরে দেওয়া আছে যে 2 ওহমের একটা রেজিস্টর, এটার সাথে, যার নাম আমরা কি দিলাম, আর 2। তারপরে আমাদের দেওয়া আছে যে 6 ওহমের রেজিস্টর, যার নাম আমরা দিলাম কি, আর 3। এরপরে দেওয়া আছে 6 ওহমের আরেকটা রেজিস্টর, যার নাম দিলাম কি আমরা, আর 4। এখন যদি আমরা সার্কিটটি ক্লোজ করে দেই, তাহলে কিন্তু আমাদের বইয়ে যে সার্কিটটি আছে বা প্রশ্নে যে সার্কিটটি আছে দেখতে হুবহু লাগবে, এবং সাপ্লাই ভোল্টেজ কি দেওয়া আছে, 100 ভোল্ট দেওয়া আছে, সেটা আমরা দিয়ে দিলাম। এখন আমরা যদি সার্কিটটি একটু বিশ্লেষণ করতে চাই, অর্থাৎ কোন অংশটুকু প্যারালালে এবং কোন অংশটুকু সিরিজে আছে, তাহলে কি আমাদের কারেন্ট ডিরেকশন গুলো দিয়ে দিতে হবে। তাহলে প্রথমে আমরা কারেন্ট ডিরেকশন দিয়ে দেই, যেটা হলো কি সার্কিটের মোট কারেন্ট, অর্থাৎ মূল কারেন্টটা হচ্ছে আই। এই কারেন্টটা যখন এই বিন্দুতে আসলো, তখন দেখা যাচ্ছে দুটি পথ পাইছে, একটা হলো R1 রেজিস্টরের জন্য, অন্যটা হচ্ছে R2 রেজিস্টরের জন্য। তাহলে R1 রেজিস্টরের জন্য কারেন্ট হচ্ছে I1 এবং R2 রেজিস্টরের জন্য কারেন্ট হচ্ছে I2। এই I2 কারেন্ট যখন এই বিন্দুতে আসলো, তখন কি সে আবার দুটি পথ পেল, অর্থাৎ R4 এর জন্য একটি পথ এবং R3 এর জন্য আরেকটি পথ। তাহলে দেখা যাচ্ছে যে R3 এর জন্য কারেন্ট হচ্ছে I3 এবং R4 এর জন্য কারেন্ট হচ্ছে কি, I4। তাহলে আমরা বলতে পারি R4 এবং R3 প্যারালালে সংযুক্ত আছে। এখন আমাদের যা বের করতে বলছে 5 ওহম রেজিস্টরের মধ্য দিয়ে কারেন্ট, অর্থাৎ এই 5 ওহম রেজিস্টরের মধ্যে কারেন্ট, অর্থাৎ I1 এর মান জানতে চাওয়া হয়েছে, কিন্তু এই I1 টা কোত্থেকে আসছে, এই আই থেকে আসছে। যদি আমি আই এর মান না জানি, তাহলে I1 এর মানও কি আমি বের করতে পারবো না। এই আই এর মান জানার জন্য আমাকে কি লাগবে, I ইজ ইকুয়াল টু ভি বাই আর। ভি কিন্তু আমাদের দেওয়া আছে সাপ্লাই ভোল্টেজ, কিন্তু আর এর মান কিন্তু আমরা জানি না। এই আর এর মান জানতে হলে এই সমগ্র সার্কিটের সমতুল্য রেজিস্ট্যান্স, অর্থাৎ মোট রেজিস্ট্যান্স নির্ণয় করতে হবে। আর এই ধরনের সার্কিটের ক্ষেত্রে, অর্থাৎ সিরিজ প্যারালাল মিশ্র সার্কিটের ক্ষেত্রে, আমরা সমতুল্য রেজিস্ট্যান্স বের করার জন্য ছোট ছোট অংশগুলোকে বিভক্ত করে একটা রেজিস্টরে পরিণত করব। আমাদের সার্কিট ছোট করার ক্ষেত্রে শেষের দিক থেকে চিন্তা করতে হবে, অর্থাৎ কারেন্ট যেদিকে গেছে তার বিপরীত দিক থেকে চিন্তা করতে হবে। কারেন্ট যেহেতু এই দিকে গেছে, তাহলে আমরা কি চিন্তা করব কি, তার বিপরীত দিক থেকে। তার মানে তার বিপরীত দিক থেকে চিন্তা করলে, অর্থাৎ সার্কিটের শেষের দিক থেকে যদি চিন্তা করি, তাহলে R4 এবং R3 কি প্যারালালে আছে, কারণ কি কারেন্ট বিভক্ত হয়েছে। তাহলে আমরা এই R4 এবং R3 কে সমতুল্য রেজিস্ট্যান্স নির্ণয় করে এই দুইটা রেজিস্টরের জায়গায় কি আমরা একটা রেজিস্টর দিব, যাতে কি সার্কিটটা ছোট হয়ে আসে এবং আমাদের মোট রেজিস্ট্যান্স নির্ণয় করা কি সহজ হয়। তাহলে আমরা এই ক নাম্বার চিত্র থেকে বলতে পারি R3 এবং R4 কি প্যারালালে সংযুক্ত আছে। তাহলে এই প্যারালালে সংযুক্ত অংশের সমতুল্য রেজিস্ট্যান্স আমরা ধরলাম কি আরপি। সার্কিটের সমতুল্য রেজিস্ট্যান্স নির্ণয় করার সূত্র হচ্ছে 1/Rp সমান 1/R3 প্লাস কি 1/R4। তাহলে এদের মান যদি আমি বসিয়ে দেই, তাহলে এদের লসাগু যদি আমরা চিন্তা করি, লসাগু 6 এবং 6, এদের লসাগু কি হবে, মোটামুটি 6 এবং 6 কে কি আমরা যদি 6 দিয়েই করি, তাহলে কি 1 এবং 1 চলে আসবে। তাহলে আমাদের লসাগু মোটামুটি কি 6ই চলে আসতেছে। এখন এই
হর দিয়ে যদি হরকে ভাগ করি অর্থাৎ 6 দিয়ে যদি 6 কে ভাগ করি 1 এবং এই 1 ফল দিয়ে যদি আমি লবকে গুণ করি তাহলে 1 বসতেছে প্লাস কি আবার 6 দিয়ে 6 কে ভাগ করলে কি সেই 1 ই বসতেছে। তাহলে আমাদের উপরে বসতেছে কি 2/6। তো আমাদের এটা কি বিপরীত মান হিসেবে আছে, আমরা প্রকৃত মান হিসেবে নিলে কি উল্টিয়ে দিব। তাহলে আরপি কে যদি উল্টাই তাহলে শুধু আরপি থাকতেছে, আর এখানে 2/6 কে যদি উল্টাই দিই তাহলে কি 6/2 থাকতেছে। এখন 6 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে আরপি এর মান আসছে কি 3 ওহম। তাহলে R4 এবং R3 এই দুইটা রেজিস্টরকে কি আমরা একটা করে কি 3 ওহম বসাইতে পারি। তাহলে সার্কিটটা যদি আমরা আবার নতুন করে তৈরি করি দেখা যাবে কি এটা হচ্ছে কি আমাদের সেই R1 এবং এর সাথে কি আমাদের R2 দিয়ে দিলাম। এই পর্যন্ত কিন্তু আমাদের আগের সার্কিট অনুযায়ী আছে। এই R2 এর পর কি R4 এবং R3 এই দুইটাকে কি মিলেই কি আমরা একটা লিখবো, সেটা কি RP হিসেবে লিখবো। যদি আমরা দিয়ে দেই দেখা যাবে কি সেটার মান কি 3 ওহম আসবে। তার মানে এই দুইটা মিলিয়ে কি আমরা একটা রেজিস্টর দিয়ে দিয়েছি যার নাম কি আরপি, মান হচ্ছে কি 3 ওহম। এখন যদি সার্কিটটি আমরা ক্লোজ করি দেখতে কি আরো সহজ মনে হবে। যার পাওয়ার সাপ্লাই দেওয়া আছে কি 100 ভোল্ট এবং প্রবাহিত মোট কারেন্ট হচ্ছে আই। এই আইটা আবার কি এখানে গিয়েছে, এখানে গিয়ে কি আবার কি দুইটা পথ পাইছে R2 এর জন্য এবং R1 এর জন্য। যদি আমরা দেখাই যে R1 এর জন্য একটা পথ সেটা কি I1 এবং R2 এর জন্য কি আরেকটা পথ সেটা কি I2। এই I2 টাই কি আবার এই RP তে গেছে, কারণ কি কারেন্ট প্রবাহের পথ কিন্তু এখন কি একটাই হয়ে গেছে। এই I2 টাই যখন আবার এখানে আসছে পথ কিন্তু একটাই, কারেন্ট কিন্তু ভাগ হয় নাই। তো অর্থাৎ আমরা বলতে পারি যে R2 এবং RP এর মধ্য দিয়ে কি একটাই কারেন্ট সেটা কি I2। তাহলে বলা যায় R2 এবং RP কিতে আছে সিরিজে সংযুক্ত অবস্থায় আছে। এখন আমরা তাহলে এই R2 এবং RP এই দুইটাকে সিরিজ সূত্র ব্যবহার করে কি একটা রেজিস্টর তৈরি করব। তাহলে চিত্র খ অনুযায়ী আমরা বলতে পারি যে R2 এবং R2 অর্থাৎ 2 ওহম এবং RP অর্থাৎ 3 ওহম এই দুইটা রেজিস্টর কি সিরিজে সংযুক্ত আছে। তাহলে এদের মোট রেজিস্ট্যান্স হবে কি RS দিলাম, যেহেতু সিরিজের ক্ষেত্রে এর আগেরটা আমরা প্যারালাল ক্ষেত্রে RP দিছি, এটার ক্ষেত্রে আমরা কি RS দিছি কারণ কি সিরিজে সংযুক্ত আছে। তার মানে সিরিজে সংযুক্ত সার্কিটের ক্ষেত্রে সমতুল্য রেজিস্ট্যান্স বা মোট রেজিস্ট্যান্স কি যোগ আকারে হয়। বসাই দিলাম R2 প্লাস RP, এদের মান যদি আমরা বসাই তাহলে দেখা যাবে কি 5 ওহম আসবে। তাহলে কিন্তু আমাদের সার্কিটে R2 এবং RP এর পরিবর্তে কি একটা রেজিস্টর দিয়ে কি আমরা 5 ওহম লিখতে পারি। এখন যদি আমরা আবার নতুন করে সার্কিটটি তৈরি করি সেখানে কি R1 এর মান দেওয়া আছে 5 ওহম এবং আরেকটা রেজিস্টর কি RS সেটার মানও কি 5 ওহম আমরা বের করছি। এখন এই দুইটাকে যদি আমরা সার্কিটের ক্লোজ করে দিই তাহলে দেখতে কি এরকম লাগবে, যার পাওয়ার সাপ্লাই দেওয়া আছে কি 100 ভোল্ট এবং মোট কারেন্ট কি আই। এই আই কারেন্টটা কি এই বিন্দুতে যাওয়ার পরে কি দুইটা পথ পাইছে, R1 এর জন্য একটা পথ এবং RS এর জন্য কি আরেকটা পথ। তাহলে আমরা বলতে পারি R1 এর কারেন্ট I1 এবং RS এর কারেন্ট আমরা ধরলাম কি I2। তাহলে RS রেজিস্টরের দিকে যে কারেন্টটা গেছে সেটা কি I2, যেটা আমাদের আগের সার্কিটেই দেওয়া আছে। তাহলে এই গ চিত্র হতে দেখা যাচ্ছে যে এই মোট কারেন্ট I এটাই কি দুই দিকে ভাগ হচ্ছে, একটা কি RS এর জন্য আরেকটা কি R1 এর জন্য। তাহলে আমরা বলতে পারি RS এবং R1 এই দুইটা কিতে আছে প্যারালাল সংযোগে আছে। তাহলে এই দুইটার ক্ষেত্রে আমরা যদি সমতুল্য রেজিস্ট্যান্স বের করি তাহলে প্যারালাল সূত্র ব্যবহার করতে হবে। তাহলে এই সার্কিটের ক্ষেত্রে মোট রেজিস্ট্যান্স নির্ণয় করার ক্ষেত্রে সর্বশেষ চিত্র হলো চিত্র গ। এই গ চিত্রে কি আমাদের প্যারালাল সংযোগ আছে, তাই আমরা এখানে কি প্যারালাল সমতুল্য রেজিস্ট্যান্সের সূত্রটি ব্যবহার করব। তাহলে আমরা ধরি যে সার্কিটের মোট রেজিস্ট্যান্স কি RT। তাহলে প্যারালাল সূত্র বসতেছে কি 1/RT সমান 1/R1 প্লাস কি 1/RS। এদের মান যদি আমরা বসিয়ে দেই তাহলে এদের লসাগু যদি আমরা তৈরি করি তাহলে লসাগুতে আসতেছে কি 5 এবং 5। এই 5 দের যদি আমি 5 দিয়ে করি তাহলে দেখা যাবে কি 1 এবং 1 আসবে। তাহলে আমাদের লসাগু আসতেছে কি 5। এখন আমরা যদি এই 5 দিয়ে 5 কে করি তাহলে 1 এবং এই 5 দিয়ে এই 5 কে করলে কি 1 আসবে। তাহলে আমাদের মোট আসতেছে কি 2/5। যেহেতু এটা বিপরীত আকারে আছে অর্থাৎ 1 আকারে আছে তাহলে কি আমাদের প্রকৃত আকারে নিতে গেলে কি আমাদের উল্টিয়ে দেওয়া লাগবে। তাহলে আর 1/RT কে যদি উল্টিয়ে দিই তাহলে কি থাকবে শুধু RT থাকবে। তাহলে RT সমান সমান এই অংশটাকে যদি আমরা উল্টিয়ে দেই
2/5 এটাকে যদি উল্টিয়ে দিই তাহলে কি 5/2 আসবে। এখন 5 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে আমাদের রেজাল্ট আসতেছে কি 2.5 ওহম। তাহলে আমাদের উক্ত সার্কিটের মোট রেজিস্ট্যান্স অর্থাৎ সমতুল্য মোট রেজিস্ট্যান্স আসতেছে কি 2.5 ওহম এবং সাপ্লাই ভোল্টেজ কি 100 ভোল্ট। তাহলে আমরা কারেন্ট অর্থাৎ সার্কিটের মোট কারেন্ট সহজে নির্ণয় করতে পারি। তাহলে সার্কিটের মোট কারেন্ট হবে কি I is equal to V/R। V হচ্ছে সাপ্লাই ভোল্টেজ এবং R হচ্ছে কি সার্কিটের মোট রেজিস্ট্যান্স অর্থাৎ RT। এদের মান যদি আমরা বসিয়ে দেই তাহলে দেখা যাবে যে I এর মান আসতেছে কি 40 অ্যাম্পিয়ার অর্থাৎ 40 অ্যাম্পিয়ার আসবে। তার মানে আমরা I এর মান আমরা পেয়ে গেলাম কি 40 অ্যাম্পিয়ার। তাহলে প্রশ্ন অনুযায়ী কতে বলছে 5 ওহম রেজিস্ট্যান্সের কারেন্ট কত, অর্থাৎ এই 5 ওহম রেজিস্ট্যান্সের কারেন্ট কত। 5 ওহম রেজিস্ট্যান্সের নাম কি R1। তাহলে এই R1 এর কারেন্ট কি I1। এই I1 এর মান এখানে জানতে চাওয়া হয়েছে। তাহলে প্যারালাল সার্কিটের ক্ষেত্রে এই ধরনের শাখা কারেন্ট বের করার জন্য আমরা সহজেই কি কারেন্ট ডিভাইডার রুল ব্যবহার করতে পারি, যাতে কি আমাদের শাখা কারেন্ট গুলো সহজেই বের হয়ে যায়। এখন I1 বের করার জন্য যদি আমরা কারেন্ট ডিভাইডার রুল ব্যবহার করি তাহলে দেখা যাবে কি I1 সমান সমান কি হবে, এই I1 এবং I2 কোন কারেন্ট থেকে আসছে, এই I থেকে আসছে অর্থাৎ সার্কিটের মোট কারেন্ট থেকে আসছে। তাহলে I1 সমান সমান কি I ইনটু R1 এর বিপরীত শাখা কি RS, সেই RS ডিভাইডেড বাই দুটি রেজিস্টরের যোগফল অর্থাৎ R1 প্লাস কি RS। এখন যদি সবগুলোর মান আমরা বসিয়ে দেই অর্থাৎ I সমান সমান 40 অ্যাম্পিয়ার, RS 5 ওহম, R1 5 ওহম এবং RS 5 ওহম। যদি এটা আমরা সমাধান করি তাহলে দেখা যাবে কি 200/10। এই 200 কে যদি আমরা 10 দিয়ে ভাগ দিই তাহলে কি 20 অ্যাম্পিয়ার আসবে। এটাই কিন্তু আমাদের কতে চাওয়া হয়েছে অর্থাৎ 5 ওহম রেজিস্টরের মধ্য দিয়ে কত কারেন্ট প্রবাহিত হয়। তাহলে 5 ওহম রেজিস্টরের মধ্য দিয়ে কি 20 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হয়। তাহলে যদি আমরা I1 জানি তাহলে কি I2 টা বের করতে হবে। আবার ঠিক একইভাবে I2 বের করার জন্য আমরা আবার কারেন্ট ডিভাইডার রুল যদি ব্যবহার করি তাহলে দেখা যাবে I2 সমান সমান কি মোট কারেন্ট অর্থাৎ এই যে I ইনটু কি I2 এর বিপরীত শাখা কি R1, এই R1 বসাই দিলাম ডিভাইডেড বাই কি দুটি রেজিস্টরের যোগফল। এখন যদি আমরা মানগুলো বসিয়ে দেই এবং সমাধান করি দেখা যাবে কি উত্তর কি সেই 20 অ্যাম্পিয়ারই আসবে। তাহলে দেখা যাচ্ছে যে মোট কারেন্ট যে 40 অ্যাম্পিয়ার হয়েছে সেই দুটা কি ভাগ হয়েছে কি I1 এবং I2, এই দুইটা যোগ করলে কি আবার সেই 40 অ্যাম্পিয়ারই আসবে। কারণ হচ্ছে I1 এর মানও 20 অ্যাম্পিয়ার এবং I2 এর মানও কি 20 অ্যাম্পিয়ার, এই দুইটা যোগ করলে কি আবার সেই আমাদের 40 অ্যাম্পিয়ার কারেন্টই পাবো আমরা সার্কিটে। এখন আমরা প্রশ্নে যে সার্কিটটি দেওয়া ছিল সে সার্কিটটি আমরা তৈরি করে নিলাম, দেখতে এমনটাই ছিল। এই সার্কিটে এখন আমরা কি কারেন্ট ডিরেকশন গুলো দিয়ে কারেন্ট গুলোর মান নির্ণয় করব। কারণ কি আমাদের খ তে চাওয়া হয়েছিল কি 6 ওহম রেজিস্টরের আরআরই তে ভোল্টেজ ড্রপ। তাহলে এখন যদি আমরা কারেন্ট ডিরেকশন গুলো দেই সেখানে মোট কারেন্ট কি 40 অ্যাম্পিয়ার, R1 এর কারেন্ট I1 সেটা কি 20 অ্যাম্পিয়ার এবং R2 এর কারেন্ট যেটা গেছে I2 সেটা কি 20 অ্যাম্পিয়ার আমরা পেয়েছি। এইটুকু কি আমাদের পাওয়া হয়ে গেছে। এখন এই I2 টা যখন এই বিন্দুতে যায় তখন কি R4 এর জন্য একটি কারেন্ট যাবে এবং R3 এর জন্য একটি কারেন্ট যাবে। সেটা আমরা দেখিয়ে দিলাম যে R3 এর জন্য কারেন্ট I3 এবং R4 এর জন্য কারেন্ট কি I4। এখন আমরা দেখি প্রশ্নে বলছে যে খতে 6 ওহম রেজিস্ট্যান্সের ভোল্টেজ ড্রপ অর্থাৎ 6 ওহম রেজিস্ট্যান্সের ভোল্টেজ ড্রপ কি 6 ওহমের ক্ষেত্রে R4 ও একটা আছে এবং R3 ও আছে। তার মানে R3 এর জন্য ভোল্টেজ ড্রপ কি V3 এবং R4 এর জন্য ভোল্টেজ কি V4। সেটাকে আমরা ধরে নিলাম যে ভোল্টেজ ড্রপ V3 এবং V4 6 ওহম রেজিস্ট্যান্সের। 6 ওহম যেহেতু দুইটা আছে কোন রেজিস্ট্যান্সের ভোল্টেজ চাওয়া হয়েছে সেটা কিন্তু আমরা জানি না। এখন আমাদের এদের ভোল্টেজ বের করার জন্য আমাদের কি লাগবে, ভোল্টেজ সমান সমান আমরা জানি কি V is equal to IR। আর এর মান কিন্তু আমরা জানি, আর এর মান কি 6 ওহম। দুইটার ক্ষেত্রে কি রেজিস্ট্যান্সের মান দেওয়া আছে কিন্তু কারেন্টের মান কি দেওয়া নাই। যেহেতু আমরা এই দুইটা কারেন্ট অর্থাৎ I4 এবং I3 I2 হতে এসেছে তার মানে কি এই দুইটা প্যারালালে আছে। তাহলে প্যারালালের ক্ষেত্রে শাখা কারেন্ট বের করার জন্য কি আমরা কারেন্ট ডিভাইডার রুল ব্যবহার করতে পারি। তাহলে কারেন্ট ডিভাইডার রুল ব্যবহার করে I3 এর মান যদি আমরা বের করতে চাই
তাহলে সেক্ষেত্রে হবে কি I3 সমান সমান কি এই কারেন্ট দুইটা কোত্থেকে আসছে I2 হতে। তার মানে I3 এবং I4 এর জন্য মোট কারেন্ট কি এই I2। তখন কিন্তু এই আইটা বসবে না, অর্থাৎ সার্কিটের মোট কারেন্ট কিন্তু এখন বসবে না। কারণ হচ্ছে I3 এবং I4 আসছে কোত্থেকে I2 হতে। তাহলে I3 এবং I4 এর জন্য মোট কারেন্ট হচ্ছে কি এই I2। সেই জন্য কারেন্ট ডিভাইডার রুলের ক্ষেত্রে I3 সমান সমান কি I2 বসছে উপরে, ইনটু I3 এর বিপরীত শাখা কি R4, এই R4 বসছে ভাগ কি এই দুটি রেজিস্টর অর্থাৎ R3 এবং R4 এদের কি যোগফল। তাহলে আমরা যদি এদের মান বসিয়ে দেই দেখা যাবে কি I3 এর মান আসবে 10 অ্যাম্পিয়ার। ঠিক একইভাবে যদি আমরা I4 এর মান বের করতে যাই তাহলে I4 সমান সমান কি I2 হবে। কারণ কি I3 এবং I4 আসছে কি I2 হতে, তার মানে এদের মোট কারেন্ট কি I2। সেই জন্য কি আবার কি I2 ইনটু R4 এর ক্ষেত্রে বিপরীত শাখা কি R3, সেই জন্য কি উপরে বসছে গুণ আকারে কি R3 ভাগ কি দুটি রেজিস্টরের যোগফল বসাই দিলাম। এখন যদি আমরা মানগুলো বসিয়ে দিই দেখা যাবে কি I4 এর ক্ষেত্রে মান আসবে কি 10 অ্যাম্পিয়ার। অথবা আমরা I4 এর মান আলাদাভাবেও বের করতে পারি। কারণ কি আমরা I2 সমান সমান কি I3 প্লাস I4 লিখতে পারি। কারণ কি এই I2 কি এই দুই জায়গায় ভাগ হইছে, তার মানে I2 সমান সমান কি আমরা I3 প্লাস কি I4 লিখতে পারি। আমাদের কি I4 এর মান জানা দরকার, তার মানে কি I4 সমান সমান কি I2 থেকে I3 যদি বাদ দিই তাহলে কি I4 পাওয়া যাবে। আমরা কি I2 এর মান কি 20 জানি এবং I3 এর মান কত জানি 10। তাহলে 20 থেকে 10 যদি চলে যায় তাহলে I4 এর মান কি 10 অ্যাম্পিয়ারই হবে। এটা অথবা আকারে দেখানো হয়েছে, অর্থাৎ আমি কারেন্ট ডিভাইডার রুল ব্যবহার করে I4 এর মান বের করতে পারি, অথবা এই যে যোগ বিয়োগ করেও কি আমরা I4 এর মান বের করতে পারি। কিন্তু I3 টা কিন্তু আমাদের সেই কারেন্ট ডিভাইডার রুল হিসেবেই বের করতে হবে, কারণ I3 না বের করলে আমরা I4 এর মান বিয়োগ করে পাবো না। তো আমার ক্ষেত্রে সাজেশন হলো যেহেতু আমরা কারেন্ট ডিভাইডার রুল বের করে I3 বের করতেছি, সেহেতু কারেন্ট ডিভাইডার রুল ব্যবহার করেই কি আমরা I4 বের করতে পারি, যেহেতু এটা কি সহজ। তো আপনাদের যেটা ভালো মনে হয় I4 বের করার ক্ষেত্রে, যদি কারেন্ট ডিভাইডার রুল মনে হয় যে এটা ভালো লাগবে তাহলে এটা দিয়ে বের করতে পারেন, অথবা যদি যোগ বিয়োগ করে যদি মনে হয় যে না যোগ বিয়োগ করে আমরা I4 এর মান বের করব সেক্ষেত্রেও এটা করা যায়। যেটা আপনার ইচ্ছা সেটা আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে I3 এবং I4 এর মান আমরা পেয়ে গেলাম। তাহলে আমাদের এই 6 ওহম রেজিস্টরের ভোল্টেজ ড্রপ বের করা কিন্তু এখন সহজ, কারণ কি রেজিস্টরের মান প্রশ্নেই দেওয়া আছে এবং কারেন্টের মান কি আমরা বের করছি। এখন যদি আমরা 6 ওহম রেজিস্টর R3 এর ক্ষেত্রে ভোল্টেজ চিন্তা করি তাহলে সেটা কি হবে V3 হবে। তাহলে V3 সমান সমান কি I3 R3। তাহলে I3 এর মান কত, I3 এর মান হচ্ছে 10 এবং R3 এর মান কত 6। যদি মান বসিয়ে দেই তাহলে উত্তর কি হবে V3 এর মান কত আসবে 60 ভোল্ট অর্থাৎ 60 ভোল্ট আসবে। ঠিক একইভাবে আমরা যদি R4 এর ক্ষেত্রে চিন্তা করি, যেহেতু R4 এর মানও কি 6 ওহম, সেহেতু R4 এর ক্ষেত্রে V4 হবে। V4 সমান সমান কি I4 R4। মান যদি আমরা বসিয়ে দেই দেখা যাবে সেক্ষেত্রেও কি এই 60 ভোল্ট আসবে অর্থাৎ 60 ভোল্ট আসবে। যেহেতু R4 এবং R3 প্যারালালে অবস্থান করতেছে সেহেতু কি এদের ভোল্টেজ ড্রপ কি একই থাকবে, কারণ কি প্যারালাল সংযোগের ক্ষেত্রে ভোল্টেজ বিভক্ত হয় না। সেহেতু আমরা এখান থেকে কি দেখতে পারতেছি যে V3 এবং V4 দুইজনেরই ফলাফল কি এই 60 ভোল্ট আসছে। এটাই কিন্তু আমাদের প্রশ্নে চাওয়া হয়েছে। এই গাণিতিক সমস্যার সমাধানটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং এই ধরনের প্রশ্নই কি আমাদের পরীক্ষায় আসতে দেখা যায়। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, কমেন্ট করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন।